মাঝরাতে ঘুম ভেঙে কারো হেরে গলায় গান শুনতে কেমন লাগবে? নিশ্চয়ই ভীষণ বাজে। আমারও অসহ্য লাগে, কিন্তু সহ্য না করে উপায় নেই। রোজ রাতে ঘুমটা একটু ধরে এলেই শুরু হয় গান গাওয়া। গায়ক সাহেব গিটারে টুংটুং করেন আর বেসুরো গলায় চেঁচান। পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসবে বহুদিন পরে। হাওয়া থামবে কিনা জানি না, কিন্তু আধা ঘন্টা আগে গান থামে না। গায়ক সাহেব বোধ করি জেমসের ভক্ত, একের পর এক ঝাঁকানাকা গান গাইতেই থাকেন। আরামের ঘুম ভেঙে গেলে এমনিতেই আমার মাথায় আগুন ধরে যায়, তার উপর রোজকারই অত্যাচার। কাহাতেও কার পারা যায়? আশেপাশের মানুষগুলো যেমন কেমন ধারা। রাত বিরেতে কেউ এমন করে শব্দ দূষণ করবে আর অন্যরা সেটা চুপচাপ মেনে নেবে। একটা লোককেও দেখি না কিছু বলতে, কিন্তু কেউ না বললে কি আমি চুপ থাকবো? আজ ঘুম ভাঙতে বারান্দায় গিয়ে চিৎকার করলাম, এই কে কে এমন বিশ্রী সুরে চেঁচাচ্ছে? সামনে আয়, দেখি মাঝরাতে কার এত গাইবার সাথ। এক চিৎকারে সব ঠান্ডা, মুহূর্তেই গান বন্ধ হয়ে গেল। আশেপাশের বাড়ির জানলা খুললো কেউ কেউ, মুখ দেখা দেখি হলো কতজনের, কিন্তু আসল কালপ্রিটকে পাওয়া গেল না। খিচড়ে যাওয়া মেজাজ নিয়ে ঘরে ঢুকে দৌড় দিলাম। যন্ত্রণার শেষ নেই। 2 দিন পরে ঘটনা, ক্যাম্পাস থেকে ফিরছি। মোড়ের চায়ের দোকান থেকে বেরিয়ে এলো কয়েকটা ছেলে, পথ রোধ করে দাঁড়ালো আমার। আপু, একটু কথা ছিল। গনগনে দুপুর, মাথার উপর চড়া রদ নিয়ে দাঁড়িয়ে কি কথা শুনবো আমি? বিরক্ত মুখে বললাম, বলুন। আপনাকে একটু যেতে হবে আমাদের সাথে, ভাই দেখা করবে। আমার বিরক্তি এবার তুঙ্গে। কোথাকার কোন রাজা মহারাজা এদের ভাই? ঠোঁট উল্টে বললাম, দেখেন ভাই, আমি একটু তাড়ায় আছি, সারা রাত জেগেছিলাম, বাড়ি গিয়ে ভাত খেয়ে ঘুম দেব, এখন কোথাও যাওয়া সম্ভব না বলে পা বাড়িয়েছি। ফের এসে সামনে দাঁড় হয়ে গেল। না আপু, ভাইয়ের সাথে দেখা না করলে কোথাও যেতে পারবেন না। কি জ্বালা হলো! খানিক বাগবেতনডা করলাম ওদের সঙ্গে। বড্ড নাছর বান্দা এরা, কিছুতেই ছাড়বে না। শেষমেশ রাজি হতে হলো। ওরা নিয়ে এলো আমাকে আমার সামনের বাসায়। বিশাল বড় বাড়ি, শুনেছিলাম কোনো প্রভাবশালী লোকের বাড়ি, মন্ত্রী টন্ত্রীর হবে হয়তো। আগ্রহ ছিল না বলে ঠিকঠাক জানা হয়নি। ভেতরে ঢুকে চোখ ধাঁধিয়ে গেল আমার। বাপ রে, সেই তো বাড়িটা! ড্রয়িং রুমের সোফায় বসে চারপাশের কারুকাজ দেখছি। এমন সময় ঘরে ঢুকলো এক যুবক, 28-29 বছর বয়স, রঙে ফর্সা, কিন্তু মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল। কেজিএফ এর রকি ভাইয়ের ভক্ত নাকি? মনে মনে বিদ্রুপ করলাম আমি। নীরবতায় ছেদ ঘটিয়ে সে কথা বলে উঠল, তুমি ওই মেয়ে সেদিন রাতে চিৎকার করেছিলে, নাম কি তোমার? বয়সের চেয়ে বেশি গম্ভীর চেহারায়, কথাতেও রাশভারী ভাব। আমি বললাম আমার। উনি ফের জিজ্ঞেস করলেন। রোকেয়াতে পড়ো? আমি মাথা নাড়ালাম। পুনরায় জিজ্ঞাসা, কোন সাবজেক্ট? বাসা কোথায় তোমার? সামনের বাসাতে ভাড়া থাকো? বাংলা সাহিত্য, বাসা নাটোর, এখানে ভাড়া থাকি। ও, সেই জন্যই বাইরে চিনস নাই। সাহস তো কম না, তুই ভাইকে ধমক দেস। জাহিদ, থাম, তোকে কতবার বলেছি এত রংবাজি করবি না। সরি ভাই, আর হইব না। এখান থেকে যা। পাশ থেকে একটা চেলা গোছের ছেলে তেড়ে আসছিল, তাকে আটকে দিল লোকটা। তারপর তাকে বিদায় করে আমার দিকে ফিরল। বৃতৃষ্ণায় তেতো হয়ে এলো আমার ভেতরটা। সিনেমায় বহুবার এইসব মাস্তান আর চেলাপেলা দেখেছি, আজ সামনাসামনি প্রত্যক্ষ করে ঠিক কেমন অনুভূতি হচ্ছে বলতে পারছি না। অদ্ভুত লাগছে। বাংলা সাহিত্য পড়ে তুমি গান পছন্দ করো না? কেমন কথা বলো তো? লোকটা আমার চারদিকে ঘুরছে, খুবই বিরক্তিকর ব্যাপার। নিজেকে কি বাংলা সিনেমার ভিলেন হিসেবে দেখাতে চাইছি ইনি, যে উনি কিছু বললেই আমি ভয়ে কাঁপাকাঁপি করব? বললাম করি, কিন্তু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার প্রয়োজন হলে হেডফোন লাগিয়ে গান শুনবো আমি, গাইতে ইচ্ছা করলে গুনগুন করে সুর বাজবো। আর যদি জোরে গাইতে ইচ্ছে করে, মনে করো সবাইকে শুনিয়ে চিৎকার করে? সরি টু সে, এরকম আজগুবি শখ আমার হয় না। হলেও রাত বিরেতে আমি চেঁচিয়ে উঠি না। আপনার কথা শেষ হলে বলুন, আমার তাড়া আছে, বাড়ি ফিরবো।
উনি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন আমার দিকে, তারপর বললেন, ঠিক আছে, তুমি যাও। আমি ফেরার জন্য পা বাড়ালাম। হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় এসে গেল, আপনি কি তবুও মাঝরাতে গান গাইবেন? হয়তো, কিন্তু চেঁচাবো না, প্রমিস। আমি বাড়ি চলে এলাম। এরপর সত্যি সত্যি আর মাঝরাতে গান শোনা গেল না। রাতে আমি আয়েশ করে ঘুমাতে লাগলাম। কোনো শব্দ নেই, নেই কোলাহল। ঠিক 13 দিন পর মন্ত্রীপুত্রের চেলারা হানা দিল আমার ডেরায়। তখন সন্ধে 7টা বাজে। আমি বিকেলে ঘুমিয়ে উঠেছি সবে। মাথার উপর কাকের বাসার মতো উস্কো খুস্কো চুলের হাত খোপা, পরনে কোচকানো ঢোলা জামা কাপড়, বলা বাহুল্য 3 পিসের 3 জিনিস 3 সেটের। এই অবস্থায় কলিং বেলের শব্দ পেয়ে পিলে চমকানোর অবস্থা। মাথায় ওড়না পেঁচাতে পেঁচাতে জিজ্ঞেস করলাম, কি চাই? দরজা খুলেন আপা। কয়েকটা কণ্ঠ সমস্বরে বলল। আমি আবারও চমকালাম। এই সময় কে আসবে? কোনো মতে দরজা খুলে শুধু মুখটা বের করে বললাম, কি প্রয়োজন? ফট করে বলে চট করে বিদায় হন। 3 জন ছিল ওরা। একজন এগিয়ে এসে বলল, সোহেব ভাই আপনারে যাইতে বলছে, চলেন আপা। বুঝলাম মন্ত্রীপুত্রের তলব, কিন্তু এখন যাব কোন সুখে? সব তো চুকে বুকে গেছে। তথাপি বললাম, কোথায়? অনিন্দ রেস্টুরেন্টে, ভাইয়ে ওয়েট করতেছে। এখন যেতে পারবো না, ব্যস্ত আছি। অনিন্দ রেস্টুরেন্ট এখান থেকে অনেক দূরে, যেতে আসতে কয়েক ঘন্টা নষ্ট হবে। আর শোয়েব ভাই এমন কোনো লোক যে ডাকলেই আমায় যেতে হবে? আমি দরজা লাগিয়ে দিতে যাব, তখনই সেই চেলা প্রধান দরজার ফাঁকে পা ঢুকিয়ে আটকে দিল। কড়া গলায় বলল, না গেলে তুলে নিয়ে যাওয়ার নির্দেশ আছে আপা। ওই দেখেন রুমাল টুমাল সব রেডি। পেছনের একজন পকেট থেকে একটা সাদা রুমাল বের করে দেখালো। আমার হঠাৎ করে খুব হাসি পেল। এরা সবাই কি নিয়মিত বাংলা সিনেমা দেখে? একদম সাদা রুমাল নিয়ে উপস্থিত। আপা চলেন, সময় নষ্ট কইরেন না। জামা পাল্টে আসি, আপনারা দাঁড়ান এখানে। খবরদার, ভেতরে ঢুকলে এক একটাকে একদম ছ্যাঁচা দিব না। দাঁত কিরমির করতে করতে বললাম। চেলাদের মুখপাত্র সাহেব কঠিন মুখে জানালেন, আপনি ডাকলেও ভিতরে যাওয়ার পারমিশন নাই আমাদের। চিন্তার কিছু নাই, তাড়াতাড়ি আসেন। আমি তার কথা মতো তাড়াতাড়ি আসলাম না। আধা ঘন্টা লাগিয়ে তারপর বেরোলাম। মন্ত্রীপুত্রের কাছে পৌঁছাতে প্রায় পাক্কা 1 ঘন্টা লাগলো। বেচারা বোধহয় সত্যি সত্যি অপেক্ষায় ছিল আমার। রেস্তোরাঁর সামনে দাঁড়িয়েছিল, বারবার চোখ বুলাচ্ছিল হাত ঘড়িতে। আমাকে দেখে এগিয়ে এলো। এতক্ষণ লাগে ম্যাডাম? কতক্ষণ অপেক্ষা করে আছি? তার সে উদ্দেলকে বুড়ো আঙুল দেখিয়ে গম্ভীর গলায় বললাম, অসময়ে ডেকে পাঠানোর হেতু বলে উদ্ধার করুন মহোদয়। বলবো, আগে ভেতরে এসে তো বসো। হাত বাড়িয়ে দিল সামনে। বিরক্তি লাগলো। তার হাত ধরার কি প্রয়োজন আমার? দোতলায় রেস্তোরাঁ। আমি একাই সিঁড়ি ভেঙে উঠে গেলাম। মন্ত্রীপুত্র পিছু পিছু এলো। ভেতরে যাওয়ার জন্য কাচের দরজা ঠেলে দাঁড়ালো। আমি হেসে ভেতরে গেলাম। চেলাগুলো তখনও হা করে চেয়ে আছে। কি যে ভাল লাগলো, পৈশাচিক আনন্দ বোধ হলো। আমি মন্ত্রীপুত্রকে বলিনি অকারণে আমাকে এখানে ডেকে আনতে। সে ডেকে এনেছে, এবার একটু অতিথি সেবা করুক। মন্ত্রীপুত্র অবশ্য খাতির ভালোই করলো। চেয়ার টেনে আমাকে বসিয়ে দিল। দেখলাম সবকিছু পরিপাটি। রেস্তোরাঁটাও বেশ নামি দামি। আমার ইউনিভার্সিটির এক বন্ধুর জন্মদিনে এখানে এসেছিলাম একবার। ও অনেক বড় লোক, বড় আয়োজন করেছিল জন্মদিনে। আজ মন্ত্রীপুত্র নিয়ে এলো। ঘটনা কি? বলো, কি খাবে? খাওয়ার কথা পরে, কি জন্য ডেকেছেন সেটা বলুন দ্রুত। আমার বাসায় ফিরতে হবে। সকালবেলা সিটি আছে ভার্সিটিতে। ফটাফট কথা সারেন। সতেজে বলতেই লোকটা অদ্ভুতভাবে হাসলো। ঠোঁট দুটো একপাশে বাঁকা করে শয়তানি হাসি দিয়ে বলল, তুমি এত ছটফট করো কেন মাইশা? একটু তো সবুর করতেই হয়। জানি না কেন আমার হঠাৎ ভয় হলো। ছমছম করে উঠল গা। তথাপি সেটা প্রকাশ না করে টেবিলের একটা কাচের গ্লাস উঠিয়ে বললাম, দেখেন, বেশি ছুদুর বুদুর করার চেষ্টা করবেন না। আপনি মন্ত্রীর ছেলে বলে যা খুশি তাই করবেন সেটা কিন্তু হবে না। আমি মাইশা, কিন্তু সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নই। মন্ত্রীপুত্র এবার হাসলো, সারা গা দুলিয়ে ঝংকার দেওয়া হাসি। আমি বিভ্রান্ত চোখে তাকালাম। রেস্তোরাঁর লোকজন কম। যে কজন আছে তারাও বেশ দূরের টেবিলে। মন্ত্রীপুত্র অনেকক্ষণ ধরে হাসলো।
তারপর আস্তে করে উঠে গ্লাসটা নিয়ে নিল হাত থেকে। কাম ডাউন মাইশা, অন্যের লোকসান করানোর কি দরকার? গ্লাসটা তো তোমার না। আমি তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলাম। এই লোকটার কর্মকাণ্ড বুঝতে পারছি না ঠিকঠাক। উদ্দেশ্যটা কি এর? এত নাটক করছেন কেন? কি প্রয়োজনে ডেকেছেন সেটা বললেই তো লেটার চুকে যায়। এত অধৈর্য কেন তুমি? জানো না তাড়াহুড়ার কাজ শয়তানের? ধীরে সুস্থে বসো, একটু গল্প সল্প করি। সে বড়ই খামোশ। আমার পিত্তি জ্বলে গেল। সন্ধেবেলা তুলে এনে গল্প স্বল্প? শালার ঘরের শালা, তোর সঙ্গে গল্প করতে চেয়েছে কে? তীব্র কণ্ঠে বললাম, আপনার সঙ্গে কি আমার গল্প করার সম্পর্ক? সম্পর্ক নেই জন্যই তো তৈরি করতে চাইছি, বুঝছো না? ইশারায় ওয়েটার ডাকলো। নিজের অর্ডার শেষে আমাকে অর্ডার দিতে বলল। আমি ব্যাগ নিয়ে উঠে পড়লাম। এই লোকের সস্তা নাটক দেখতে আমি একটু আগ্রহী নই। অতএব বিদায়। মন্ত্রীপুত্র কিন্তু পিছু পিছু এলো না। আমি নির্বিঘ্নে বেরিয়ে এলাম, কিন্তু নিচতলার কলাপসিবল গেট বন্ধ, একদম তালা দেওয়া। মানে মানে কি এসবের? আমি তালা ধরে ঝাঁকাতে লাগলাম। শব্দ শুনে দুজন ছুটে এলো, তখনকার সেই চেলা দুটো। আপা, ভাই কই? কথা শেষ আপনাদের? এখানে তালা দেওয়া কেন? খোলেন এটা। আমার উত্তর শুনে দুজন দুজনের মুখ চাওয়াচাই করলো, তারপর বলল, সম্ভব না আপা, আপনি মনে হয় বাইরে না বলেই চলে আসছেন। ভাই বললে দরজা খোলা যাবে, না হলে যাবে না। তেতে উঠলাম এবার। ফাজলামি নাকি? পাবলিক প্লেসে এসব কি নাটক? উপরে আর লোক নেই, ওরা যাবে না বাইরে? দায় সারা জবাব। সেটা আপনারা ভাবতে হবে না, আপনি উপরে গিয়ে বাইরে বলেন, তারপর তালা খুলবানি। জবরদস্তি নাকি? তালা খোলেন বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে একেবারে। ওড়নায় পিন গোজা ছিল, একটানে সেটা খুলে উঁচিয়ে ধরলাম। গায়ের মধ্যে এতগুলো ছিদ্র করব, কোন দিক দিয়ে আপলোড হবে আর কোন দিক দিয়ে ডাউনলোড হদিস পাবেন না। ভয় পেয়ে দুকদম পিছিয়ে গেল। সমর্পণের ভঙ্গিতে হাত তুলে বলল, আপা বিশ্বাস করেন, তালা দেই নাই আমরা, চাবিও নাই কাছে। ভাই না বললে বের হইতে পারবেন না আপনি। অনেক হাঙ্গামা করেও সুবিধে করতে পারলাম না। ছেলে দুটো ফের কোথাও গিয়ে লুকালো, আর আমি রাগে অনড় হয়ে দাঁড়িয়ে থাকলাম গেটের সামনে। দোষ তো আমারই, সন্ধ্যায় গেট খোলাই উচিত হয়নি। খুলেছিলাম যখন, তখনও কায়দা করে গেট আটকে দেওয়া যেত। এরপর বাড়িওয়ালাকে ডাকলেই থাক সেসব। এখন এখান থেকে উদ্ধার পাওয়া জরুরি। আমি কি পুলিশ কল করব? কিন্তু শোয়েব খান বাণিজ্য মন্ত্রীর ছেলে, পুলিশ কি তাকে রেখে আমার কথার ভাও দেবে? আধা ঘন্টা পর ছেলে দুটো এলো আবার, মুখ কাচুমাচু করে বলল, ভাই ডাকতেছে আপা, দোহাই লাগে, এখন উপরে যান। ভাই রাগ হইলে কিন্তু উল্টাপাল্টা কিছু করলেও কেউ বাঁচাবো না। যাচ্ছি। অজ্ঞত ফিরতে হলো রেস্তোরাঁয়। মন্ত্রীপুত্র তখনও আগের জায়গায় আছে। আমি গলা খাকারি দিতেই উঠে এলো। দ্বিতীয়বারের মতো খাতিরদারি করে চেয়ারে বসালো। ভেবেছিলাম টিটকারি করবে, কিন্তু কিছু বলল না। ওয়েটার খাবার দিয়ে গেল। সে আমাকে ইশারা করলো প্রথমে শুরু করতে। মুখ গোছ করে খাওয়া শুরু করলাম আমি। তুমি খুব সাহসী মাইশা, সাথে বোকাও। বাংলাদেশের মেয়েদের এই একটা সমস্যা, এরা অধিকাংশই মনের দিক দিয়ে প্রচণ্ড সাহসী, অথচ কাজকর্ম গর্ধবের মতন। বুদ্ধিমতী সাহসী আমি খুব কমই দেখেছি। যাই হোক, তুমি বললে মন্ত্রীর ছেলে বলে আমি যা খুশি তাই করতে পারি না, তাই একটু মন্ত্রীর ছেলের ক্যারিশমা দেখালাম। সুন্দর না বলো? হেসে জিজ্ঞেস করলো। আমার ভেতরটা জ্বলে অঙ্গার হয়ে যাচ্ছিল। দাঁত কিরমির করে সায় দিচ্ছিলাম। খুব সুন্দর। আই নো। আসলে তোমাকে এখানে ডেকেছিলাম গান শোনানোর জন্য। মুড অবশ্য চেঞ্জ হয়নি, তবে গান চেঞ্জ করে ফেলেছি। খাওয়া দাওয়ার পর্ব সেরেই আমি তোমাকে গান শোনাবো। অনেক দিন ধরে কাউকে গান শোনানো হচ্ছে না, বুঝলে? বাড়িতে গাইলে কেউ বিরক্ত হয় না, হলেও বলে না সামনে। তাই ভাবলাম যে শুনলে বিরক্ত হবে তাকেই গিয়ে শোনাই। ঢং বিড়বিড় করতেই হাসলো ইতরটা। ঢং? একটি বোকা অথচ সাহসী তরুণীর সামনে ঢং করতে পেরে আমি গর্বিত বোধ করছি, ম্যাডাম। আমি যখন বাড়ি পৌঁছলাম তখন 10টা বেজে গেছে। মন্ত্রীপুত্র তার চেলা মারফত পৌঁছে দিয়ে গেছে। এই মুহূর্তে আমার কি অনুভূতি ঠিক ব্যাখ্যা করতে পারছি না। মন্ত্রীপুত্র লোক খারাপ মনে হচ্ছে না, কিন্তু জেদি গোয়ার তুমি।
করে কেমন আটকে ধরলো আমায়। বাপ মন্ত্রী বলে অহংকারও আছে বটে, কর্তৃত্ব দেখাতে ভালোবাসে, কিন্তু সে যাক। খাওয়ার পর রেস্তোরাঁর রুফটপে বসে আমাকে গান শুনিয়েছে মন্ত্রীপুত্র শোয়েব খান। এতদিন মাঝরাতে শুনতে পেতাম, তাও দূর থেকে, তাতেই বিরক্তির শেষ ছিল না, তাহলে ভাবুন আজ সামনাসামনি বসে শোনার অভিজ্ঞতা যে কি, ভাবলেও শিহরিত হচ্ছি। ঘন্টা খানেকের মধ্যেই কি অবস্থা হয়েছিল, পারে না ছুটে বেরিয়ে আসতে। বজ্জাত লোকটা আসার সব রাস্তা বন্ধ রেখেছিল, শালা শয়তান। এক কথায় বর্ণনা করতে বললে গুলশান আন্টির মতো বলতে হবে। ইটস ট্যারেবল, হাউ কুইড এনিওয়ান বেয়ার দিস। সত্যি বলতে ওটা গান ছিল না, ওটা ছিল অত্যাচার। আমি ভেবে পাই না সে যখন ওরকম বিদ খুঁটে মার্কা কণ্ঠ নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে গান গায়, তখন বাড়ির লোকগুলো কি করে, কানে তুলো গুজে রাখে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আমার কান দুটো এখনো টনটন করছে, মাথার ভেতর গানগুলো বাজছে ঝনঝন করে। টনটন করা গান আর ঝনঝন করা মাথা নিয়ে আমি শুয়ে পড়লাম। এখন ঘুমাবো। কালকে কোনো সিটি ফিটি নেই আমার, ইনফ্যাক্ট ক্লাসও নেই। মন্ত্রীপুত্রকে মিথ্যে বলেছিলাম কাল সারাদিন তো আমি ঘুমাবো। মন্ত্রীপুত্রের ভয়ঙ্কর গান শোনার পর একদিন ছুটি তো বানতেই হ্যায়। এরপর আবার দিন কয়েক গেল, ঝঞ্ঝাটহীন নিরিবিলি। মন্ত্রীপুত্র কিংবা তার ছেলেপেলার উপদ্রব নেই কারো। এর মধ্যে আমি একটা বুটিক শপ খুলে ফেললাম। সুতির ব্লক প্রিন্ট, বাটিকের জামা, শাড়ি আর কিছু ঘর সাজাবার সামগ্রী। সবটা নতুন, কিন্তু আমার অনলাইনের পেজ ছিল আগে থেকেই, ভালো প্রফিট হচ্ছিল বলে দোকান ভাড়া নিয়ে নিলাম। ক্যাম্পাস থেকে ফেরার পর সারা বিকেল শপেই কাটাই। একদিন হুট করে মন্ত্রীপুত্র শপে এসে হাজির, সঙ্গে চেলাপেলার বাহার নিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিল মার্কেটে। আমি তড়িঘড়ি করে বেরোলাম দোকান থেকে। হচ্ছে কি, আপনারা কি করছেন এখানে? মুহূর্তেই সব কোলাহল থেমে গেল। মন্ত্রীপুত্র দূরে দাঁড়িয়ে সিগারেট টানছিল, আমাকে দেখে এগিয়ে এলো। খবর কি মাইশা? দোকানের হালখাতা করলে আর প্রতিবেশীকে ডাকলে না? আমাদেরও তো হক আছে। মন্ত্রীপুত্রকে এ সময়ে স্থলে আশা করিনি আমি, অপ্রত্যাশিত ছিল। তার উপর লোকটা সিগারেট ধরিয়ে রেখেছে। ইশারা করে বললাম, সিগারেটটা ফেলে রেখে কথা বলুন প্লিজ, আই হেট স্মোকিং। এটা ওকে। সঙ্গে সঙ্গেই সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে দিল। তারপর একটা ফিল্মি টাইপ এক্সপ্রেশন দিয়ে ঝুঁকে এলো আমার উপর। তোমার এক কথায় আমি সিগারেট, গান সব ছেড়ে দিতে পারি, অথচ তুমি আমাকে একটা ইনভাইট করতে পারো না। দিস ইজ নট ফেয়ার মাইশা, আমি খুবই হার্ট হয়েছি। মুখ খুলবার পূর্বে চারপাশে চোখ বুলিয়ে নিলাম একবার। ইতিমধ্যেই আশেপাশের লোক জমে গেল। অন্যান্য দোকানদাররাও ঝাঁপিতে বসে উকি দিয়ে আছে। সবাই তামাশা দেখতে আগ্রহী। মস্ত একটা নাটক হয়েই গেল। খোশ গল্পের জন্য টপিক পাওয়া যাবে। লোকজন আগ্রহ না দেখিয়ে পারে। গলার স্বর নামিয়ে বললাম, কোনো আয়োজন করে সব খোলা হয়নি, তেমন কাউকেই ডাকা হয়নি, সেই জন্য। নয়তো আমাকে ডাকতে মাইশা, বলো। লোকটা আরেকটু ঝুঁকে এলো আমার মুখের ওপর। আমি তাকে এড়াবার জন্য দু কদম পিছিয়ে দাঁড়ালাম। প্রসঙ্গ পাল্টে শক্ত কণ্ঠে বললাম, এটা বলতে এসেছেন আপনি? বলা হলে আসতে পারেন, আমার অনেক কাজ পড়ে আছে। মন্ত্রীপুত্র ঠোঁট বাঁকিয়ে হাসলো। এত তাড়া কেন ম্যাডাম? ধরে নাও না, কাস্টমার এসেছে দোকানে। কাস্টমারের সাথে এভাবে কাষ্ঠ গলায় কথা বললে চলে? কোথায় একটু হাসবে? আমি বুকের উপর হাত ভাঁজ করে ঠায় দাঁড়িয়ে রইলাম। মন্ত্রীপুত্র হাত নাড়িয়ে আদেশি সুর তুলল। এই চল তো দোকানটা একটু দেখি। আমরা যে কাস্টমার, মাইশা ম্যাডামের তো বিশ্বাসই হচ্ছে না। আয় কেনাকাটা করি, কালেকশন দেখি। ওরা দলবল নিয়ে দোকানে ঢুকবে, সেই মুহূর্তে আমি পেছন থেকে বললাম, ওখানে আপনার জন্য কিছু নেই, মেয়েদের জিনিসপত্র আছে, হ্যান্ডমেড ক্রাফটস, শোপিস, ওয়ালমেট, বাটিকের শাড়ি, জামা আছে। আপনি ওগুলো দিয়ে কি করবেন? লোকটা একটু অবাক হলো না, খুব সাবলীলভাবে বলল, তাতে কি? আমার বাড়িতে কি মেয়ে মানুষ নেই? ওদের জন্য নিব। আপনার মা তো নেই, বন্টনও তো নেই, কার জন্য নেবেন? আমি ফট করে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। নাটক নাকি সব? আমার দোকানে এসে কি কিনবে ফাজিল লোক? এসব কি কথা মাইশা? মা বোন নেই জন্য কি কিনতে পারবো না?
হবু বউয়ের জন্যেও কিনতে পারি। তুমি দেখছি খুব খারাপ দোকানি। কাস্টমারকে ভাগানোর এত তাড়া কী জন্য? জানো না খদ্দের নারায়ণ? আশ্চর্য। অতিথি নারায়ণ শুনেছিলাম, খদ্দের নারায়ণ আবার কি? মন্ত্রীপুত্রের বাগদারার জ্ঞান খুবই নিম্নমানের। মুখ কুচকে বললাম, খদ্দের লক্ষ্মী বলে। আপনি ওটা নন, দয়া করে তামাশা না করে আপনার এবার আসুন। হাত জোর করে কথাগুলো বলে যাওয়ার পথ দেখিয়ে দিলাম। মন্ত্রীপুত্র জামার না করলে তো এই রীতিমতো জোর জবরদস্তি করে আমার দোকানে ঢুকে পড়লো। সাঙ্গপাঙ্গর দলকে বাইরে রেখে ঢুকেই হুকুম করলো, শাড়ি দেখাও তো মাইশা, তোমার ভাবির জন্য নেব, সুন্দর দেখে বের করো। আমি শুধু বাটিকের শাড়ি রেখেছি, আর কিছু সুতির কালেকশনের তেমন নেই। সে আমি বুঝবো, তুমি বের করে আনো। টুল টেনে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসলেন শোয়েব খান, ঠোঁটে বিগলিত হাসি। আমার পিত্তি জ্বলে গেল। এই লোক কি গর্ধব? তাকে দেখে আমি যে মোটেও খুশি নই তা কি তিনি বুঝতে পারছেন না, নাকি আমাকে বিরক্ত করতেই হাজির হয়ে গেছেন? অসহ্য অসহ্য অসহ্য। আমি হাসি দেখলাম। ছোট দোকান, তবুও একজন কর্মচারী ছিল। আজ তার ছুটি বিধায় সব কিছু আমাকে করতে হচ্ছে, তার উপর মন্ত্রীপুত্রের নখরা। সেম ডিজাইনের মধ্যে অন্য কালার দেখাও। এমন ভাব করছে যেন শাড়ি কিনে দোকান উল্টিয়ে ফেলবে। এক সময় ক্ষান্ত দিয়ে বললাম, আমার কাছে এই ছিল আর নেই, এর মধ্যে দেখুন, পছন্দ হলে নিন। তুমি ইচ্ছে করে এরকম করছো তাই না? শাড়ি আছে তবুও নাটক। ওই তো দেখছি আমি, বটল গ্রিন শেডের শাড়িটা দেখাও তো, সেম ডিজাইন না? আমি তাকিয়ে দেখলাম আঙুল দিয়ে এক কোণায় ইশারা করে আছে। কি চোখ মাইরি, এত চিপায় চাপায় জায়গায় নজর চলে গেল। দাঁত কিরমির করে সেটা নামিয়ে এনে দিলাম। দেখ শালা মন্ত্রীর ছেলে, মন ভরে প্রাণ খুলে দেখ। সে 5টা শাড়ি সিলেক্ট করে দিল, সবগুলোই বেশ দামি। উপরন্তর দর কষাকষিও করলো না। অবশ্য করবেই বা কেন? মন্ত্রী সাহেবের কি টাকার অভাব নাকি? অনেক ওগুলো প্যাকেট করতে যাব, তখন মুখ ফেললো ফের। বুঝলে মাইশা, এভাবে চললে কিন্তু বেশি দূর এগোতে পারবে না। এসব কি ব্যবহার বলো তো? এতগুলো শাড়ি কিনলাম, এক কাপ চা তো খাওয়াতেই পারতে। এত কঞ্জুস হলে হয়? আমি চা খাই না, চায়ের ব্যবস্থা নেই। তুমি খাবে না বলে আর কেউ খাবে না নাকি? সামনেই তো দোকান আছে, খাওয়ানোর আন্তরিক ইচ্ছে থাকলে ঠিকই এনে দিতে। ইস ঢং! আমার শরীর জ্বলে পুরে অঙ্গার হওয়া বাকি। মন্ত্রীপুত্র নিজ গরজে চা আনালো, তলে সবগুলোকে চা দিয়ে বলল, তোদের মাইশা ম্যাডাম খাওয়ালেন, আজ প্রথম দোকানে এলি তার আপ্যায়ন করলেন। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম কেবল। মন্ত্রীপুত্রের ক্রমাগত যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি বাসা ছাড়বার প্রয়াস করলাম। আমি ছাত্রী মানুষ, সব সময় হাতে টাকা পয়সা থাকে না। ইউনিভার্সিটিতে ভর্তি হবার সময় মামি একেবারে অনেকগুলো টাকা দিয়ে বলেছিলেন, এরপর থেকে নিজের খরচা নিজেই উঠিয়ে নিও। মামির কথা বলছি বলে পাঠক বিভ্রান্ত হবেন না, আমার মা বাবা নেই। আমার 2 বছর বয়সে মা মারা যান। আব্বা সন্তান হিসেবে আমাকে অত ভালোবাসতেন না, বোধ করি কন্যা সন্তান বলেই। বংশ রক্ষা করতে অতি শীঘ্রই অন্য জায়গায় ঘর বেঁধেছেন, কিন্তু সেই ঘরে ঠাঁই হয়নি আমার। আমি মানুষ হয়েছি নানার বাড়িতে। নানা নানি মারা যাওয়ার পর দায়িত্ব হাত বদল হয়েছে মামা মামির কাছে। মামির দেওয়ার টাকা বাজে খরচা যেন না হয়, সেই জন্য আগে ভাগেই 6 মাসের ভাড়া দিয়ে দিয়েছিলাম বাসার। অন্তত 6 মাস নিশ্চিন্ত তো থাকতে পারবো। শুরুতেই বাড়িওয়ালা বলেছিল বাসা আগে ছাড়লেও টাকা ফেরত পাবো না। আমি কিছু বলিনি, বলার কি ছিল। কিন্তু এখন মন্ত্রীপুত্রের যে কাণ্ডকীর্তি দেখছি, দ্রুতই বাসা ছাড়া উত্তম। এমন নয় যে সে আমাকে সবসময় জ্বালাতন করে। এক আজব মানুষ এই মন্ত্রীপুত্র, নিজের মর্জির মালিক সে। যখন যা মনে হয় তাই করে। তাকে কে কি ভাবলো কিছুই যায় আসে না। যখন মন চায় তখন চেলাপেলা পাঠিয়ে ডেকে নিয়ে যায়, কখনো বা হুট করে এসে উদয় হয় আমার সম্মুখে। মিশে দেখেছি বাজে গান গাওয়া, আর সেটা নিয়ে কিছু বললে কায়দা করে জব্দ করা ছাড়া সে লোক খারাপ না, ভালোই আছে। তাই বাড়তি টাকা গচ্ছা দিয়ে আর বাসা পাল্টানো হলো না আমার, বরং সইতে হলো মন্ত্রীপুত্রের মিষ্টি যন্ত্রণা। সেদিন বই কিনতে জর্জেস মার্কেটে গিয়েছিলাম। এটা এখানকার পুরনো বইয়ের বাজার।
সিটি কর্পোরেশনের সামনে এসে অটো থেকে নেমে রাস্তা পার হবার জন্য ওভারব্রিজে উঠেছি। আচমকা নাম ধরে ডাকলো। মাইশা ম্যাডাম, যাওয়া হচ্ছে কই? আমি তখন রাস্তা ঠিক ওপরে ব্রিজে দাঁড়িয়ে বোকার মতো এদিক ওদিক তাকাচ্ছি। কে ডাকছে আমাকে? এই লোক রাস্তার উল্টো পাশে দাঁড়িয়ে চেঁচাচ্ছে। এদিকে তাকাও মাইশা, আমি এখানে। এত জোরে জোরে হাত নাড়ছে যে আমি সহ আশেপাশে সবার দৃষ্টি আকর্ষণ হয়ে গেছে। সবাই তাকিয়ে আছে তার দিকে, কেউ আবার আমাকেও লক্ষ্য করছে। ইস, কি যন্ত্রণা! মুখ কুচকে নেমে এলাম আমি। তাকে সম্পূর্ণ উপেক্ষা করে সার বাঁধা বইয়ের দোকানের একটায় ঢুকে গেলাম। মিনিট দুয়েক পর সে নিজেই এসে উপস্থিত। পাশে এসে দাঁড়াতেই নিকোটিনের কড়া গন্ধে আমার ভ্রমরন্ধ্র ঝিমঝিম করে উঠল। পুরনো বই কিনছো? এগুলোর কন্ডিশন তো বেশি ভালো না, নতুন কেনো না কেন? বই উল্টে পাল্টে বলল সে। আমি তাকাতেই কানের কাছে মুখ এনে নিচু স্বরে বলল, টাকার সমস্যা? আমার কাছ থেকে ধার নাও ম্যাডাম, আমি জানি তুমি শোধ দিয়ে দেবে, না দিলেও রাগ করব না। চট করে বইটা কেড়ে নিলাম হাত থেকে। তার মতো গলা নামিয়ে বললাম, পুরনো এডিশনের বই দরকার আমার। পুরনো ছাড়া উপায় কি? ও। সে মুখ লটকে দাঁড়িয়ে রইল। আমি অন্য দোকানে গেলে সেখানেও সঙ্গে সঙ্গে এলো। এবার কিছুটা অবাক হলাম। মন্ত্রীর ছেলে সে, সারাক্ষণ সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরে, মার্কেটের কেউ কিছু বলছে না কেন? নাকি চিনতে পারছে না? কিন্তু কেন? আমাকে আনমনা দেখে প্রশ্ন করলো সে। কি ভাবছো? সত্যি করে বলুন তো, আপনি কি বাণিজ্য মন্ত্রীর ছেলে শোয়েব খান? কেউ চিনছে না কেন আপনাকে? না, আমি শোয়েব খান না, তার জেরক্স কপি। তোমাকে সঙ্গ দিতে পাঠিয়েছে। আমি ঠোঁট বাঁকিয়ে সরু চোখে তাকালাম। বিরক্ত হচ্ছি বুঝতে পেরে সে হেসে ফেলল। আমি রাজনীতির ধারে কাছে নেই মাইশা। আমার বাবা পার্লামেন্টের সদস্য, সে কথা ঠিক আছে, কিন্তু ওই পরিচয় নিয়ে বেরোতে হবে কেন আমায়? আমার নিজস্বতা স্বকীয়তা বলে কি কিছু নেই? এমনভাবে বলছেন যেন সে পরিচয় আপনি ব্যবহার করেন না। সারাক্ষণ এক গাদা সাঙ্গপাঙ্গ নিয়ে ঘোরেন বুঝি এমনি এমনি? ইউ গট ইট রং মাইশা। ওরা মোটেও বাবার জন্য আমার সঙ্গী নয়। ওরা আমাকে অ্যাডমায়ার করে, আমার গান পছন্দ করে। দে আর মাই ফ্যান্স। দে আর মাই ফ্যান্স। ভেঙ্গালাম মনে মনে। যে তার কণ্ঠ, মা গো মা! বললাম, তাই নাকি? আমার প্রতি শোতে টিকিট কেটে ওরা আসে। ওদের জন্যে তো অন্যরা টিকিটই পায় না। ইউ নো, দে লাভ মি আ লট। আপনি শো করেন? ইউ মিন কনসার্ট সোলো? হ্যাঁ, তুমি জানো না? নেক্সট বার ডাকবো, এসো। অসম্ভব! একবার গিয়ে আমার কানের পর্দা ছিঁড়ে গেছে, আবার গিয়ে চিরতরে নিজেকে শ্রবণ প্রতিবন্ধী বানানোর শখ নেই আমার। কানে হাত চেপে চিৎকার দিয়ে বললাম আমি। মন্ত্রীপুত্র অবিশ্বাস্য চোখে তাকালো। লোকটার চোয়াল শক্ত হয়ে গেছে রাগে। আমি জিভে কামড় দিলাম। কদিন ধরে আমার জ্বর, বিছানায় শয্যাশায়ী অবস্থা, মুখে কিছুই রোচে না, সব তিতকুটে বিষাদ। সারাদিন শুয়ে থাকি, দোকানে যাওয়া হয় না। এই তো শুয়েছি দুপুরে, বিকেলে মরার রোদ এসে পড়েছে বিছানায়। উঠে গিয়ে জানলায় যে বন্ধ করব সে শক্তিও যেন নেই। বিরক্ত মুখে তাকিয়ে আছি বাইরে। হঠাৎ কলিং বেল বাজলো। একবার, দুবার, তিনবার। আগন্তুকের ধৈর্য একেবারেই নেই। দরজাও ধাক্কানো শুরু করেছে। আমি না গিয়েও বুঝতে পারলাম আগন্তুকের পরিচয়। ক্ষীণ কণ্ঠে আসছি বলে নেমে পড়লাম মেঝেতে। যাই দেখে আসি। দরজা খুলতেই মন্ত্রীপুত্র হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। তোমার সমস্যা কি মাইশা? লোক পাঠানোর পরও আমার শোতে আসছো না কেন? আজকে মন্ত্রীপুত্রের শো আছে এবং প্রতিবারের মতো এবারও তার শোতে আমার আমন্ত্রণ পড়েছে। সেই যে একবার তার মুখের উপর বলেছিলাম তার গান আমি শুনতে চাই না, সেই হয়েছে আমার কাল। তারপর যত কনসার্ট করেছে আমাকে জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে সামনে। ভিভিআইপি সিট, সেও আবার ফ্রিতে। যদি ভালো গায়ক হতো তবে না হয়। পূর্বেই বলেছি মন্ত্রীপুত্র নাছরবান্ধব ধরনের মানুষ, যা বলবে তাই করবে। দুনিয়া উল্টে পাল্টে গেলেও তার আপন মর্জির খেলাপ কিছুতেই বরদাস্ত করতে পারবে না। আমার ওই এক স্তুতি বাক্য শুনে মহাশয় এতই অনুপ্রাণিত হয়েছে যে পরবর্তী সকল অনুষ্ঠানে আমার উপস্থিতি করে দিয়েছেন বাধ্যতামূলক। সে যাগ্যে
এতদিন সইতে যখন পেরেছি ভবিষ্যতেও পারবো, উমিদ রাখি। কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। এমন নাজুক হাল নিয়ে আমার পক্ষে কোথাও যাওয়া অসম্ভব। আজকে আমি কোথাও যাব না, প্লিজ আজ মাফ করুন। কেন কেন যাবে না? তোমাকে যেতেই হবে, চলো। বলেই হাত ধরতে এলো আমার। সিগারেটের গন্ধে ভুরভুর করছে তার সারা শরীর। আমার বমি পেল। ছিটকে সরে বললাম, আমার জ্বর এসেছে, 2 দিন ধরে অবস্থা কাহিল, আপনি প্লিজ চলে যান, আজকের জন্য রেহাই দিন। কই দেখি, মিথ্যে বলছো নিশ্চিত? বলতে বলতেই চট করে আমার কপালে হাত ছোঁয়ালো। চমকে পিছু হটতে গিয়ে দেওয়ালে পিঠ থেকে গেল আমার। ক্ষীণ দৃষ্টি মেলে তাকালাম মন্ত্রীপুত্রের দিকে। সে গভীর ভাবনায় ডুবে। খানিক বাদে বলল, তোমার তো ভীষণ জ্বর, এভাবে বসে আছো কিভাবে? চলো ডাক্তার দেখাচ্ছি, লেটস গো। সে আমার হাত ধরে ফেলল। নিয়ে যাবে হসপিটালে? আমি নড়লাম না। ফের তাকাতেই বললাম, যেতে হবে না আমার, একটু আগে প্যারাসিটামল খেয়েছি, ঠিক হয়ে যাবে। আপাতত ঘুমাবো, আপনি চলে যান। বারবার যাই যাই করবে না তো। তোমাকে ফেলে এই মুহূর্তে যাচ্ছি না আমি। তুমি আমার কথা শোনো, চলো ডাক্তার দেখিয়ে আসি প্লিজ মাইশা। স্পষ্ট দেখলাম মন্ত্রীপুত্র ছটফট করছে। একবার আমাকে ধমকাচ্ছে তো একবার কোমল কণ্ঠে বোঝাচ্ছে। আমার অত সব শুনে কাজ নেই। ক্রমশ শরীর অবশ হয়ে আসছে, মাথা ঘুরছে। বেশিক্ষণ ভারসাম্য রাখতে পারবো না নিজের। স্মিত স্বরে বললাম, আমি যেতে পারবো না। আপনি বুঝতে পারছেন না কেন? আপনি চলে যান তো। আরেকবার যাওয়ার কথা বললে চট দিব একটা। আমি থাকলে ক্ষতি কি তোমার? ফ্ল্যাটে কি সোনাদানা রেখেছো যে চুরি করব আমি? আমি কি বলবো তাকে? অসুস্থ হলেও বোধ শক্তি তো হারাইনি এখনো। মন্ত্রীপুত্র এই প্রথম ফ্ল্যাটে এসেছে আমার। আগে চেলা মারফত ডেকে পাঠাতো, ক্যাম্পাসে অবশ্য নিজেই হাজির হয়ে যেত। নিয়মিত এই লোকের উৎপটাং আচরণে যে লোকের কত কথা হজম করতে হয় হাসি মুখে, সে তো কেবল আমিই জানি। এখন বাড়ি বয়ে এসে আমি বসে পড়লাম চেয়ারে। বা হাতে কপাল ঠেকে ত্যক্ত কণ্ঠে বললাম, আপনি থেকে কি করবেন? আপনি কি ডাক্তার? মন্ত্রীপুত্র রাগ করে তাকালো। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিলাম আমি। সে এগিয়ে এসে কোমল গলায় বলল, আমি ডাক্তার না মাইশা, কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। জ্বরে পুড়ে যাচ্ছ তুমি। আচ্ছা শোনো, ডাক্তার ডাকছি আমি, তুমি ততক্ষণ শুয়ে রেস্ট নাও প্লিজ। তাকে বাধা দেওয়ার শক্তি আমার নেই। বারংবার নিষেধকেও যে অগ্রাহ্য করে তাকে আটকাবার সাধ্যি কার? সুস্থ থাকলেও দুটো কড়া বাক্য ঝেড়ে দেওয়া যেত। অজ্ঞত অনুগত কিশোরীর ন্যায় মাথা দুলিয়ে শুয়ে পড়লাম। মন্ত্রীপুত্র ছুটে গেল জলপট্টি আনতে। ফোন করে কার সঙ্গে যেন চিৎকারও করলো শুনলাম। উফ খোদা, ডাক্তার আসছে, সময় লাগবে। মন্ত্রীপুত্র অপেক্ষা করতে নারাজ, অথচ না করে উপায় নেই। উসখুস করতে করতে সিগারেট ধরিয়েছে। আমি বুঝতে পারছি তার বেচেইন অবস্থা, কিন্তু এই তীব্র গন্ধ। কোনো মতে বললাম, আপনি ব্যালকনিতে গিয়ে সিগারেট টানুন তো, অসহ্য ঠেকছে আমার গন্ধটা। সরি সরি সরি। সম্বিত ফিরল যেন, তৎক্ষণাৎ ওটা ফেলতে চলে গেল। আমি বিরস বদনে চেয়ে রইলাম সিলিংয়ের দিকে। এই মুহূর্তে আমার কোনো অনুভূতি নেই। নির্জীব বসে থেকে মন্ত্রীপুত্রের কীর্তি দেখা ছাড়া আর করবারও কিছু নেই। ঘণ্টাখানেক পর ডাক্তার এলো, সঙ্গে মন্ত্রীপুত্রের প্রধান চেলা। বোধ করি পথ দেখিয়ে নিয়ে এসেছে। ওদের দেখা মাত্রই মন্ত্রীপুত্রের সে কি রাগ! তার মতো ভিআইপি লোককে অপেক্ষা করিয়ে রাখা এত বড় কলজে! ডাক্তারই ছুটিয়ে দেবে না ব্যাটার? এই সেই হম্বি তম্বি করতে শুরু করলো। চেলামশাই কাচুমাচু করছিল শুরুতে, পরে সমস্ত দোষ ডাক্তার সাহেবের ঘাড়ে চাপিয়ে নির্লিপ্ত বসে রইল। এত হাঙ্গামায় ডাক্তারের কিন্তু কোনো হেলদোল নেই। তিনি অতিশয় সজ্জন ব্যক্তি। কেবল নিরীহ মুখ করে চেক আপ করে গেলেন। টেনে চোখের পাতা তুললেন, জিভ দেখলেন, হাতের তালুও দেখলেন গম্ভীর হয়ে। অতপর সব শুনে বললেন, আমার ভেতরটা কেঁপে উঠল এই দুঃসংবাদে। জন্ডিস? এবার কি হবে আমার? একা একটা মানুষ আমি এত ঝক্কি কি করে সামলাবো? মন্ত্রীপুত্র এতক্ষণ রাগ করলেও শান্ত হয়ে রইল।
সব কিছু শুনে নিয়ে বিদায় করলো ডাক্তারকে। তারপর জলপট্টি দিতে বসে গেল। সে বিকেলে মন্ত্রীপুত্রের শোতে যাওয়া হলো না, না হলো অন্য কোথাও যাওয়া। সারা সন্ধে অসহায় মুখ করে আমার পাশে বসে রইল লোকটা। আমি দুবার বমি করে কাহিল হয়ে পড়লাম, সে যত্ন নিল। জলপট্টি দিতে দিতে তাপমাত্রা কমানোর আপ্রাণ চেষ্টা চালালো, মাথায় বিলি কেটে দিল, ডাব এনে খাওয়ালো। আমি কতবার তাকে বাড়ি পাঠাতে চাইলাম, নাছোড়বান্দা লোকটা গেলই না। পরে কটা দিনও নিয়ম করে বাড়িতে হাজিরা দিতে লাগলো সে। যদিও একজন মহিলা ঠিক করে দিয়েছিল আমার সেবার জন্য, কিন্তু তবুও সে ঠিকই আসতে লাগলো। মহিলা কাজকর্ম ঠিকঠাক করছে কিনা সেই তদারকি করে আর আমায় এসে নালিশ জানায়। আজকালকার যুগে কেউ ভালো না, বুঝলে? কি একটা অবস্থা হয়েছে বলো তো। অসুস্থ একটা মানুষকে দেখভালের জন্য দায়িত্ব দিয়েছি, সেটাও যদি পালন না করে ঘরবাড়ি তো উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছে। আমি হাসি। সে মুখ গোছ করে ফের যায় তদারকি করতে। একটু পর ফের আসে এবং আগের মতোই নালিশ করতে থাকে। আমি মন্ত্রীপুত্রের কর্মকাণ্ড দেখে চুপ করে থাকি। লোকটার কি যে পাগলামি! জ্বর কমে গিয়েছিল দুদিনেই, কিন্তু রোগটা ভোগাচ্ছিল। হলদেটে হয়ে গিয়েছিল আমার সারা শরীর। কিছু খেতে পারি না, খেলেই বমি আর ক্ষণে ক্ষণে জ্বর। সেদিন বিকেলে সেরকম প্রবল জ্বর, জ্বরে মাথা আমার আওলা ঝাওলা। মুখের স্বাদ তো আগেই চলে গেছে। কাজের মহিলা এসে অরহরের পাতার রস খাইয়ে দিল, রস ধরিয়ে দিল। জন্ডিসে এই এক উপকারী বস্তু। অরহর হলো এক প্রকার ডাল, গ্রামাঞ্চলে একে বলে গাছকলাই। তার পাতা চিপে রস করে খাওয়ায় জন্ডিস রোগীকে। অতি বিষাদ এক দ্রব্য। দেখলে আমার নাড়ি ভুঁড়ি উল্টে আসে। আমি খালাকে বাটি ফেরত নিয়ে যেতে বললাম, খাবো না ওসব। কিন্তু তক্ষুনি কোত্থেকে মন্ত্রীপুত্র এসে হাজির। এসব কি হচ্ছে? সারাক্ষণ স্ট্রং ওমেনের মতো রং দেখানো মাইশা ম্যাডামের এ কি করুণ হাল! খালা আমার অরহর রস না খাওয়া কথাটা দায়িত্ব নিয়ে জানিয়ে দিলেন। মন্ত্রীপুত্রের আর রাগ দেখে কে? আমি কত কষ্ট করে এই গাছ জোগাড় করেছি তুমি জানো? নিজে সব বাজারঘাট ঘুরেছি, আশেপাশের ক্ষেত তছনছ করেছি, শেষমেশ জাহিদকে ওর গ্রামে পাঠিয়েছি অরহর গাছ খুঁজে আনবার জন্য। আর তুমি? আমার কষ্টের কোনো দামই নেই। এক্ষুনি ওটা খাবে তুমি, খাও বলছি, নয়তো খুব খারাপ। বলতে বলতেই বাটিটা আমার মুখে ঠেসে দিল মন্ত্রীপুত্র। আমি কিছু না বলবো সুযোগ অবধি নেই। গাল চেপে মুখ হা করানো ছাড়া রীতিমতো জোর জবরদস্তি করে রসটুকু গেলালো আমাকে। আঙুল দিয়ে যত্ন করে ঠোঁটের কোণায় মুছিয়ে দিল। আমি অবিশ্বাস্য চোখে কিঞ্চিত চেয়ে রইলাম তার দিকে, সেও চেয়ে রইল। শুভ দৃষ্টির ওই ফাঁকে আমি আমার ভেঙে যাওয়া ফ্যাসফ্যাসে কণ্ঠে আচমকাই শুধিয়ে বসলাম, মন্ত্রীপুত্র, আপনি আমার জন্য কেন এত সব কিছু করছেন বলুন তো? প্রশ্নের জবাব সহসা এলো না। কিছুক্ষণ নিস্তব্ধ চোখাচোখি পর আচমকাই মন্ত্রীপুত্র সোয়েব খান আমার হাত ধরে ফেলল। আমার জীর্ণশীর্ণ হাত দুটো তার শক্তপোক্ত হাতের মাঝে নিয়ে ঠোঁট ছোঁয়ালো নরম করে। আমার সারা দেহে বিদ্যুৎ প্রবাহিত হলো যেন। চমকে তাকাতেই সে মুঠো করা হাতের সঙ্গে নিজের গাল ঘষে ফিসফিস করে বলল, বিকজ আই লাভ ইউ মোর দ্যান ওয়ার্ডস ক্যান এভার সে। আর উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছিল আমার হাতে মুখে। জ্বরতপ্ত শরীরে এ সাক্ষাৎ আগুন। আমি দূরে সরে যেতে চাইলাম, সরা হলো না, বরং ডুবতে লাগলাম তন্দ্রার ঘন অতলে। সেদিন ঘুম ভাঙার পর আমি আমার পাশে মন্ত্রীপুত্রকে পাইনি। খালা জানালেন সন্ধে হওয়ায় সে বাড়ি চলে গেছেন। যাওয়ার আগে আমার জন্য এক গাদা করণীয় তালিকা ধরিয়ে দিয়ে গেছে। আমি শুনে কোনো প্রতিক্রিয়া দেখালাম না, স্বাভাবিকভাবে সব কিছু সারলাম। রাত্রিরে শুয়ে বিছানায় কি যেন খসমস করলো, আওয়াজ শুনে বালিশ সরাতেই হাতে এলো একটা কাগজ। I didn't ask because I was afraid of the answer. খুব একটা অবাক হলাম না। মন্ত্রীপুত্রের পাগলাটে স্বভাব সম্বন্ধে আমি ওয়াকিবহল আছি। সন্ধেতে এসে ফিসফিস করে আমাকে কি বলেছিল আমার ঠিক মনে আছে। আমি এতটাও বোকা নই যে তার কর্মকাণ্ডের হেতু বুঝবো না।
মনে মনে কুবুদ্ধি এঁটে প্রফুল্ল চিত্তে ঘুমোতে গেলাম। পরদিন সকালে আমি অনেকটাই চাঙ্গা। মন্ত্রীপুত্র এলো বেলা করে। এসেই খালার সঙ্গে হম্বিতম্বি শুরু। খালা এই করেছে সেই করেছে, যা করতে বলে গেছে কিচ্ছু করেনি, খালাকে আর রাখবে না সে, নানান কেচ্ছা। তার দশা দেখে আমি ঠোঁট টিপে হাসতে লাগলাম সারা বেলা। খুব চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক দেখানোর, কিন্তু ভেতরের উদ্বিগ্নতা লুকাতে পারছে না কিছুতেই। আহা বেচারা। খানিকক্ষণ হাউকাউ করে সে এলো আমার কাছে ইসুপগুল আর তালমিস্ত্রির শরবত নিয়ে। আমি অন্য সময় নখরা দেখাই, আজ ভালো মানুষটির ন্যায় গ্লাসে চুমুক দিলাম। মন্ত্রীপুত্র দাঁড়িয়েছিল অরষ্ট হয়ে, চেহারায় নিদারুণ দীনতা। হেসে বললাম, কি হয়েছে আপনার, এমন করে তাকিয়ে আছেন কেন? তুমি ঘরে কোনো কাগজ পেয়েছো মাইশা? না তো। পাওনি? ও। মলিন হয়ে গেল চোখ মুখ। আমি মজা পেলাম, দ্বিগুণ আগ্রহ ভরে শুধালাম, কিসের কাগজ বলুন তো, জরুরি কিছু? না না, এমনি একটা হিসেবের কাগজ ছিল, পকেট থেকে পড়ে গেছে হয়তো। হিসেবের কাগজ? তাহলে তো খুবই দরকারি, চলেন খুঁজে দেখি। আমি গ্লাস রেখে উঠব, তখনই মন্ত্রীপুত্র বাধা দিল। তেমন দরকারি না, তুমি বসো, এমনি একটা কাগজের জন্য, বাদ দাও তো। আমি বাদ দিলাম, কিন্তু বেচারা বোধ হয় বাদ দিতে পারল না। কেমন চিন্তিত মুখে বেরিয়ে গেল ঘর থেকে। আমার কি যে আনন্দ লাগলো। মন্ত্রীপুত্র বড্ড বোকা, সে ভেবেছে আমি কিছু জানি না। জ্বরের ঘোরে তার কথা শুনিনি, তার রেখে যাওয়া চিরকুটও পড়িনি। যদিও এই নিয়ে তার সংশয় কম ছিল না, কিন্তু আমি এমন ভাব দেখিয়েছি বেকুব মন্ত্রীপুত্র ধরতে পারেনি। যা হোক, আপাতত মন্ত্রীপুত্র তার আগের জীবন ফিরেছে। আমিও অসুস্থতার পর নিজের কর্মব্যস্ততায় মত্ত। মাঝে মধ্যে অবশ্য দেখা হয়েই যায়, তবে সে নেহাত কাকতালীয়। এ বছরের শেষে নির্বাচন, যদিও সে অনেক দেরি, তবুও মন্ত্রীপুত্র তোড়জোড় শুরু করেছেন আগের থেকেই। এলাকার নিরাপত্তা বিষয়ক কিছু সমস্যা ছিল, খুব চমৎকার সমাধান করা হলো। শহরের সবচেয়ে পুরনো স্কুলের ভবন সংস্কার করলো শুনলাম। স্থানে স্থানে খানাখন্দে পূর্ণ রাস্তার মেরামত হলো। বছর ধরে নষ্ট থাকা ল্যাম্পপোস্টেও আলো জ্বলল। হায় রে বাঙালি, 5 বছর ক্ষমতায় থেকেও বুঝি এত কিছু করবার সময় পাননি মন্ত্রী সাহেব। গত 3 মাসে যা যা করলেন, অবশ্য সে মন্দ লোক, এই ব্যাপারে কিছু শুনিনি। তবে সারা বছর ঘুমিয়ে ঘুমিয়ে মন্ত্রিত্ব করে শেষ সময়ে এসে জনসেবা করাটা হাস্যকরে ঠেকেছে। সেই সঙ্গে চলছে ভোট চেয়ে সম্মেলন। সমাবেশ, মহাসমাবেশের ছড়াছড়ি। বাপের ভোট প্রাপ্তি নিশ্চিত করতে মন্ত্রীপুত্রও ব্যস্ত সময় পার করছে। চেলাপোলাদের নিয়ে এদিক সেদিক ছুটে বেড়ায়। দেখা সাক্ষাৎ না হলেও এরকম টুকটাক উড়ো খবর পাই। যাক, গান পাগল লোকটা কিছু তো করছে। তবে মাঝে মাঝে রাত হলে মন্ত্রীপুত্রকে দেখি ছাদে দাঁড়িয়ে থাকতে, একা একা দাঁড়িয়ে থাকে। হাতে থাকে জ্বলন্ত সিগারেট, সাদা সাদা ধোঁয়া ছড়াতে ছড়াতে পায়চারি করে সে। প্রথম যেদিন বিষয়টা লক্ষ্য করলাম, খুবই অদ্ভুত লাগলো সেদিন। আমি দোকান থেকে ফিরেছি দেরি করে। পরের দিন অনেকগুলো পার্সেল ডেলিভারি করার ছিল। সব গুছিয়ে রাখতে রাখতে দেরি হয়ে গেল। সন্ধে পেরিয়ে যখন বাড়ি পৌঁছেছি, তখন শরীর জুড়ে অবসাদ। দুপুরে যে ছাদে কাপড় মেলে দিয়েছিলাম, সে খবর দিব্যে ভুলে বসেছি। যখন মনে পড়ল, তখন রীতিমতো গভীর রাত, 1:04। আমি এক ছুটে গেলাম ছাদে। হিম হওয়া কাপড় নিয়ে ফিরে আসার সময় চোখে পড়ল ওই ছাদে কেউ একজন হাঁটছে একা একা। ভালো করে তাকিয়ে দেখি ব্যক্তিটি মন্ত্রীপুত্র শোয়েব খান। আমাদের ছাদে অন্ধকার ছিল, হয়তো দেখেনি সে আমাকে। আমি কিন্তু দেখলাম। শুধু সেদিনই না, এরপর নিয়মিত দেখতে লাগলাম তাকে। আর মনের ভেতর খচখচ করতে লাগলো, কি হয়েছে মন্ত্রীপুত্রের, কি হয়েছে আমার শোয়েব খানের? 2 দিন পর রাস্তায় দেখা, মন্ত্রীপুত্রই ডাকলো। মাইশা নাকি? কি অবস্থা তোমার? এই তো ভালো, আপনার কি খবর? শুকিয়ে গেছেন একেবারে? আমি এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম। সে হাসলো। হাসি দেখে মনে হলো 100 বছরের ক্লান্তি পরিশ্রান্ত মুখখানিতে ঝুলছে এক ফালি জীর্ণ সুখ। এই তো।
ইলেকশন নিয়ে খুব ব্যস্ত তাই না? সারাক্ষণ দৌড়ের উপর আছেন। ওই একটু একটু, এমপির ছেলে, তার উপর মন্ত্রী পদে আছেন, তার জন্য একটু। হ্যাঁ বুঝতে পারছি, সেই জন্যই আজকাল সিগারেটটাও খাওয়া হচ্ছে তাই না? বুকের উপর হাত রেখে ভাবুক গলায় বললাম আমি। মন্ত্রীপুত্র বিভ্রান্ত চোখে তাকাতেই ইশারা করলাম ঠোঁটের দিকে। কয়লা খনি দেখেই টের পেয়েছি। তাছাড়া কি? যে হারে পাইচারি করেন রাত বেরাতে, সত্যি করে বলুন তো জিনটিন কিছু আসর করেছে কিনা? নইলে মাঝরাতে ওরকম ভূতের মতো হাঁটাহাঁটি করেন কেন? মন্ত্রীপুত্র অবাক হলো বোধহয়, চুপ করে রইল। আমি তাকে ধাঁধা থেকে বের করে বললাম, সেদিন ছাদ থেকে কাপড় আনতে ভুলে গিয়েছিলাম। পরে অনেক রাতে ছাদে গিয়ে দেখেছি আপনাকে একা একা হাঁটছিলেন। ও আচ্ছা। আবারও চুপ করে রইল। আমার হঠাৎ করে লোকটার এই নীরবতা পছন্দ হলো না। সমস্যা কি এর? বললাম, ইলেকশন নিয়ে কিছু হয়েছে নাকি অন্য সমস্যা? বলতে পারেন আমাকে। না না, সমস্যা না, ইলেকশন নিয়ে ব্যস্ততা। ঠিক আছে আমি আসি। যাও। সায় জানিয়ে দুজন দুপথে চলে যাচ্ছিলাম। কয়েক পা এগিয়ে হঠাৎ কি মনে হতেই পেছনে ফিরে দেখি মন্ত্রীপুত্র দাঁড়িয়ে আছে। আমাকে ফিরতে দেখে অপ্রস্তুত হলো। কিছু বলবে? বিড়ি সিগারেট খাওয়া কমানো যায় না? শুধু শুধু ঠোঁট পুড়িয়ে কি লাভ, স্বাস্থ্যের ক্ষতি ছাড়া? কমিয়ে দেবেন ঠিক আছে? এই প্রথম এত অধিকার বোধ নিয়ে কথা বললাম কাউকে। ফলস্বরূপ মন্ত্রীপুত্র প্রতিক্রিয়া হলো দেখার মতো। বেচারা ফেল ফেল করে চেয়ে রইল। আমি এক প্রকার দৌড়েই পালিয়ে এলাম। এরপর এক রাতে মন্ত্রীপুত্র কল করলো আমাকে। সেই প্রথম অচেনা নাম্বার দেখে রিসিভ করব না ভেবেছিলাম। পরে কি যেন মনে হতেই রিসিভ করে ব্যালকনিতে দাঁড়ালাম। দেখলাম মন্ত্রীপুত্র ছাদে উঠেছে। আজ পায়চারি করছে না, বরং স্থির দাঁড়িয়ে, হাতে সিগারেট অন্য হাতে, এক হাতে সিগারেট অন্য হাতে কানে ধরে রাখা ফোন। কার সঙ্গে কথা বলছে? আমার দুশ্চিন্তা দূর করে ইথারের অপর পাশে ভেসে এলো মন্ত্রীপুত্রের কণ্ঠস্বর। মাইশা, জেগে আছো? না, নাক ডেকে ঘুমোচ্ছি। আপনি? বেলকনিতে দাঁড়িয়ে বুঝি নাক ডেকে ঘুমানো যায়? যদি যায় তবে আমিও ঘুমাচ্ছি, ছাদে ঘুমাচ্ছি। আমি আর চোখে তাকালাম সেদিকে। মন্ত্রীপুত্র এদিকে ঘুরে দাঁড়িয়েছে, দৃষ্টি সোজা এই বরাবর। আমি হাসলাম। বাহ, ভালো তো, হাঁটতে হাঁটতে ঘুমিয়ে নিন, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। ওপাশ থেকে কেবল হাসির শব্দ এলো, কোনো জবাব এলো না। আমরা নিশ্চুপে এই নীরবতা উপভোগ করতে লাগলাম। দুজনের ধীর গতিতে নেওয়া প্রশ্বাসের চাপা আওয়াজ ছাড়া আর কিছুই নেই। এভাবে কতক্ষণ কেটেছে মনে নেই। আচমকা একটা ভাবনা আসতেই আমি জিজ্ঞেস করে বসলাম, আপনার কি মন খারাপ? মন্ত্রীপুত্র সে বোধ করি এ প্রশ্নেই অপেক্ষাতেই ছিল। উত্তর এলো প্রায় সঙ্গে সঙ্গেই, আমার খুব মন খারাপ। মাইশা, তুমি একটু মন ভালো করে দেবে? ইস, কি করুণ শোনালো ওর কণ্ঠটা। আমার বড় মায়া লাগলো। বুকের ভেতরটা উথাল পাথাল করে উঠলো কেমন। কিন্তু আমি কি বলবো? কি মনে বললে ভালো হবে তার? আমাকে সম্পূর্ণ চমকে দিয়ে সে দৌবাত বলে বসলো। আমি তোমার কাছে চলে আসি মাইশা, একটু ভালোবেসে জড়িয়ে ধরবে? মন্ত্রীপুত্র যে কি পাগল সেটা আমি টের পেলাম সে রাতে। চলে আসবো বলেই লোকটা ফোন কেটে দিল। বরং 2 মিনিটের মাথায় তাকে দেখা গেল তাদের বিল্ডিংয়ের গেটে। তাদের বিল্ডিংয়ের মুখোমুখি আমাদের বিল্ডিং। আমি মাথা ঝুঁকিয়ে নিচে তাকালাম, ইশারায় জিজ্ঞেস করলাম ঘটনা কি? মন্ত্রীপুত্র আমাকে ঘটনা না বলে হাসলো। আমাকে ইশারায় অপেক্ষা করতে বলে মিলিয়ে গেল রাস্তার আড়ালে। বুঝলাম সে রাস্তা পার হচ্ছে, কিন্তু করবেটা কি? আমাদের বিল্ডিংয়ে এই মুহূর্তে আসা সম্ভবই না। বাড়িওয়ালি 10টায় গেটে তালা ঝুলিয়ে দেন, আর এখন বাজে 12:30। মন্ত্রীপুত্রের জন্য কে দরজা খুলবে? হিন্দিতে বুঝিয়ে পরিস্থিতিকে বুঝতেই বলে, মুমকিনই নেহি না মুমকিন হ্যাঁ। আমি ব্রু কুচকে তাকিয়ে রইলাম রাস্তায়, দেখা যাক কি হয়। একটু পর ধূপ করে একটা আওয়াজ হতেই চমকে ফিরে তাকালাম। মন্ত্রীপুত্র স্পাইডারম্যান স্টাইলে বসে আছে ছাদে। আমাকে দেখে তাকালো। মাইশা, এলেন কি করে? অবাক না হয়ে পারলাম না। মন্ত্রীপুত্র একটা চুটকি বাজিয়ে বলে উঠল, ঠোঁটে তার রহস্যের ভিড়। ম্যাজিক? আমি ভেঙচি কাটলাম। ম্যাজিক না ঘোড়ার ডিম? সে
বাণিজ্য মন্ত্রীর পুত্র শোয়েব খান। দাপট দেখিয়ে দরজা খুলতে কতক্ষণ, কিন্তু লোকটা একটা উন্মাদ। তার এই দাপটের ফলাফল আমার উপর কেমন ভারী পড়বে ভাবতেই চিন্তায় অস্থির হতে হলো। মন্ত্রীপুত্র এগিয়ে এসে বলল, এত চিন্তা কিসের? আরে আমি ওই ছাদ দিয়ে এসেছি। ওই বাড়ির মুসা আমার দোস্ত লাগে। আমি পাশের বাসার ছাদের দিকে তাকালাম। এই বিল্ডিং থেকে একতলা উঁচু সেটা। ওখান থেকে লাফ দিয়ে এসেছে মন্ত্রীপুত্র। মাথা খারাপ? একটু রাগান্বিত স্বরে বললাম, এত কাহিনী করার কি প্রয়োজন ছিল? ওখান থেকে পড়লে কি হতো জানেন আপনি? মেরুদণ্ডের হাড়ের কয়েক টুকরো হতো, ধারণা আছে? সে অবুঝের ন্যায় মাথা নাড়ালো। হুম, নেই। তুমি একটু ধারণা দাও তো মাইশা। মুখটাকে একেবারে বাচ্চা বানিয়ে ফেলেছে। খুবই আদুরে লাগছে দেখতে। আমি প্রসঙ্গ বদলে নিলাম। মন খারাপের কারণ সে বলল না। কি হয়েছে? তেমন কিছু নয়, মাঝে মাঝে মনের মধ্যে একটা খামোশ ভাব চলে আসে না? কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না, কেবল ইচ্ছে করে। তখন কি কেবল বিড়ি খেতে ইচ্ছে করে সারাদিন? যখন তখন ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়লাম আমি, ইশারা তার হাতের ওই সিগারেটের দিকে। হঠাৎ করে মন্ত্রীপুত্রের ভোল পাল্টে গেল। হেসে ওটা ফেলে দিয়ে বলল, তুমি জানো লোকে বেশি বিড়ি খায় কেন? হুম। মাথা নাড়াতেই সে দুষ্টু হাসি দিল। বউকে যারা নিয়মিত চুমু খেতে পারে না তারাই বিড়ি খায়। আমার তো বউ নেই, তাই আর কি। আমি সরু চোখে তাকাতে খানিকটা ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমি আর সিগারেট খেতে চাই না মাইশা, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমি আমার বুকের ভেতরটায় তোলপাড় শুরু হলো। মুখ ফিরিয়ে নিলাম। ভীষণ বোকা আর জেদি মন্ত্রীপুত্রের এই তোলপাড়ের কারণ বোধহয় কোনোদিনও বলতে পারবো না আমি। না তাকিয়েও বুঝতে পারলাম শোয়েব তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওর তীব্র এই শানিতের দৃষ্টির সামনে আমার হৃৎপিণ্ডের লাবডাব বাড়তে লাগলো ক্রমশ। কিছুক্ষণ নিস্তব্ধ চেয়ে থাকবার পর আচানক শোয়েব আমার পেছনে এসে দাঁড়ালো। তার বুকে পিঠ ঠেকলো আমার। ত্বরান্বিত সরতে গিয়েছি, সে হাত ধরে ফেললো। কানের খুব কাছে মুখটা এনে ঢিমে যাওয়া কণ্ঠে আবদার করলো, তোমাকে একটু জড়িয়ে ধরি মাইশা, প্লিজ। আমি গলে শেষ। তোলপাড় করা নিজের শরীরটাকে দু হাতে আঁকড়ে ধরলাম আমি। মন্ত্রীপুত্র উত্তর পেয়ে গেল, শক্ত করে জড়িয়ে নিল আমায়। নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, শোয়েবের ব্যস্ততা বাড়ছে। তবে সব ব্যস্ততার মাঝেও সে আমার খেয়াল রাখছে। নিয়মিত দেখা হচ্ছে, কথা হচ্ছে দুজনের। আমার শপেও ভালোই বিক্রয় টিক্রয় হচ্ছে, ব্যবসা জমে উঠেছে। অনলাইনে রোজ শয়ে শয়ে অর্ডার আসে, সেগুলোর পার্সেল রেডি করা, ডেলিভারি করা, সমস্ত হিসেব নিকেশ রাখা চারটিখানি কথা নয়, বাড়তি সময় লাগে। 24 ঘন্টার এই ছোট্ট দিনে বাড়তি সময় পাবো কোথায়? তাই মন্ত্রীপুত্রের সঙ্গে সাক্ষাৎ কমিয়ে দিয়েছি। তার ভাগে সময়টুকু দোকানে ব্যয় করছি। মন্ত্রীপুত্র তাতে বেজায় খ্যাপা। তোমাকে এত কষ্ট কেন করতে হবে মাইশা? আমি কি তোমার খরচ অ্যাফোর্ড করতে পারি না? ওসব তোমার বাবার টাকা শোয়েব। বাবার টাকা আমাকে দিবে কেন? কে বলেছে বাবার টাকা? আমার নিজেরও টাকা আছে, নিয়মিত কনসার্ট করি আমি, বাবাদের পৈতৃক ব্যবসার অংশীদার। আমার কিছু নেই বলছো? মন্ত্রীপুত্র নাক ফুলিয়ে প্রতিবাদ করলো। আমি দুষ্টুমি করবার লাভ ছাড়তে পারলাম না। তোমার কনসার্ট থেকে টাকা আসে? 1 টাকাও টিকিট বিক্রি হয় না? সব তোমার অ্যাডমায়াররা কিনে ফেলে। হামেশার মতো মন্ত্রীপুত্র রাগ করলো, নাকের ডগা ফুলল, চোয়াল হলো শক্ত। তথাপি সে ক্রোধের প্রকাশ ঘটালো না, বরং কিঞ্চিত অনুরাগের সুরে বলল, আমার গান নিয়ে তুমি ছাড়া আর কারোরই সমস্যা নেই। তুমি বেশি খুঁতখুঁতে বলেই এত খুঁত ধরো, অন্য কেউ তো এভাবে বলে না। ওরা বলে না কারণ বললে ওদের ফায়দা হাসিল হবে না। আমি বলি কারণ না বললে আমার কোনো ফায়দা নেই। মুখের সামনে মিথ্যে তোষামোদকারীর চেয়ে নিন্দুক হওয়া ভালো। আমার অখণ্ড যুক্তি শুনে মনমরা ভাব করে শোয়েব। দুঃখী দুঃখী কণ্ঠে আক্ষেপ জানায়, বেছে বেছে এরকম নিন্দকি জুটলো কপালে। কি করবে, জুটে গেছে, এখন সব সয়ে নাও। আমি হেসে ওর কাঁধে মাথা রাখি।
মন্ত্রীপুত্র আলগোছে জড়িয়ে নেয় আমায়, কিন্তু আমার খরচ বহন করার প্রসঙ্গ ওখানেই ইতি ঘটে না। মন্ত্রীপুত্র প্রায় একই কথা তোলে। আমার কষ্ট সে সইতে পারে না। ভার্সিটির লেখাপড়া, অ্যাসাইনমেন্ট, মিড, ফাইনাল, অনলাইনের বিজনেস, মডেল খোঁজা, প্রমোট করা, পার্সেল রেডি, ডেলিভারি, হাজারটা ঝক্কি আমার। এত ঝক্কি পোহাচ্ছে বলে প্রায় রাগ করে। সেদিন বিকেলে মেলায় যাবার কথা। পুলিশ লাইন্স মাঠে মেলা বসেছে। মন্ত্রীপুত্র বলেছিল আমাকে সঙ্গে নিয়ে যাবে, সময় মতো তৈরি হতে, কিন্তু শপের কাজে এত মগ্ন ছিলাম যে নির্ধারিত সময় কখন পেরিয়ে গেছে টের পাইনি। ঘণ্টাখানেক পর মন্ত্রীপুত্র শপে এসে হাজির। আজকাল ম্যাডাম খুব বিজি, একটু দেখা করবার অবধি সময় নেই। আমি আমার এত কাজ ফেলে আসি, আর তুমি? আচ্ছি বাত নেহি হ্যাঁ ইয়ে। না, অভিযোগ না, অনুযোগ। আমি কানে ধরলাম। সো সরি মন্ত্রীপুত্র, একদম খেয়াল ছিল না আমার। দেখো না, এত অর্ডার এসেছে, পার্সেল রেডি করছিলাম। আজকে আবার একজন ছুটিতে, আর একজনের বাসায় তারা ছিল, চলে গেছে। আমি একা হাতে। মন্ত্রীপুত্র এই কথার অপেক্ষায় ছিল যেন। শুরু করলো সেই পুরনো আলাপ। সেই জন্যই তো বলছি, এসব ছেড়ে দাও, মন দিয়ে পড়ো। এত কষ্ট কেন করতে হবে তোমায়? শোয়েব, আমি ক্লান্ত চোখে তাকাতেই সে আমার মুখভঙ্গি করলো। আলগোছে আমার হাত দুটো ধরে বলল, আমি জানি তোমার আত্মসম্মান বোধ প্রবল, প্রেমিকের টাকা নিতে তোমার বাঁধবে। কিন্তু মাইশা, তুমি ভেবে দেখো তো, এই শপের পেছনে তুমি কত শ্রম দিচ্ছ, কতটা সময় ব্যয় করছো। পড়ালেখার সঙ্গে এগুলো ম্যানেজ করতে গিয়ে আমি তোমার দায়িত্ব নিতে চাইলে রাজি হও না কেন? আমারও তো ইচ্ছে করে তোমার ক্লান্তিহীন ঝরঝরে স্নিগ্ধ মুখখানি দেখি। প্রতি উত্তরে আমি কিছুই না বলে চুপ করে রইলাম। শোয়েব বার অন্য পন্থা অবলম্বন করলো। আমার হাত ধরে খুব আহ্লাদ করে বলল, এই যে এই হাত দুটো, এই দুটো আমার দায়িত্বে থাকবে এরা। আজ থেকে কোনো কাজ করবে না তুমি। এদের দিয়ে যদি আর কোনো পরিশ্রম করাও তুমি। ওর আহ্লাদি রোমান্টিক মুডের 12টা বাজানোর জন্য মুখ নিষ্পিস করছে আমার। বাহ! কষ্টে হাসি চেপে বললাম, আমি কি মরণোত্তর হাতদান কর্মসূচিতে নাম লিখিয়েছি? আমার হাত তোমার হবে কেন? তুমি সবসময় এমন করে কথা বলো কেন? আমি উত্তর না দিয়ে হাসতে লাগলাম। সে কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে হঠাৎ মুখ ফিরিয়ে নিল। চলে যেতে যেতে বলল, হাসলে তোমাকে খুব সুন্দর লাগে মাইশা, অতিরিক্ত সুন্দর। ইচ্ছে করে বিয়ে করে ফেলি। তুমি তো আমার কথা শোনো না। মন্ত্রী সাহেবের তলব পড়েছে। তিনিও দুজন চেলা পাঠিয়েছে আমাকে নিতে। বিকেলে ক্যাম্পাসে ওরা এসেছিল। আমি ভাবলাম শোয়েব হয়তো ডেকেছে, কিন্তু পরে জানা গেল মন্ত্রীপুত্র নয়, স্বয়ং মন্ত্রী মশাইয়ের হুকুম। মন্ত্রী সাহেবের তলব পড়েছে, তিনিও দুজন চেলা পাঠিয়েছে আমাকে নিতে। সকালে ক্যাম্পাসে ওরা ছিল। আমি ভাবলাম শোয়েব হয়তো ডেকেছে, কিন্তু পরে জানা গেল মন্ত্রীপুত্র নয়, স্বয়ং মন্ত্রী মশাইয়ের হুকুম। কি আর করা, যেতে হলো। মিথ্যা বলবো না, মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করার ক্ষীণ একটা বাসনা আমার ছিল বহু পূর্ব থেকে। সেটা বেড়েছে তার পুত্রের সঙ্গে সম্পর্কে জড়াবার পর। কেন যেন আমার সবটা রূপকথার মতো মনে হতো। ঘুটে কুরানি মাইশা হঠাৎ করে মন্ত্রীপুত্র বানিয়ে ফেললো, এ কি অবিশ্বাস্য নয়? অথবা কোনো সিনেমার গল্প, বাংলা সিনেমায় কেমন দেখায় না, গরিব নায়িকাকে পছন্দ করে কোটিপতি বাপের একমাত্র পুত্রের অবনতি দেখে কোটিপতি বাপ নায়িকাকে ডেকে পাঠিয়ে মুখের উপরে ব্ল্যাঙ্ক চেক ছুড়ে দিয়ে বলে, চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, কিন্তু আত্মসম্মানের কমতি নেই। এইসব শুনতে হাস্যকর ঠেকলেও মন্ত্রী সাহেবের সঙ্গে সাক্ষাতের পূর্ব মুহূর্ত অবধি আমার মনে ক্ষীণ আশঙ্কা ছিল এ জাতীয় কিছুই ঘটতে যাচ্ছে। তবে ধারণা পাল্টাতে সময় লাগলো না। মন্ত্রী সাহেব অনেক ব্যস্ততার মাঝেও সময় বের করেছিলেন, অপেক্ষায় ছিলেন আমার আগমনের। পৌঁছাতে হাসি মুখে অভ্যর্থনা জানালেন, তার অফিসে বসালেন, নাস্তার আয়োজন করলেন, ব্যবহারও অমায়িক। আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম যখন শুনলাম পুত্রবধূ হিসাবে
আমাকে তার খুবই পছন্দ হয়েছে। তিনি আমার পরিবারের ঠিকানা চাইলেন, বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবেন। এত সব আমি বোধহয় ভাবিইনি আগে। নার্ভাস হয়ে গেলাম। কোন প্রশ্নের জবাব দিয়েছি কিচ্ছু মনে নেই। তবে এইটুকু মনে আছে, মন্ত্রীমশাই তার পুত্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তিনি সবসময় চেয়েছেন ছেলে যেন তার মতো রাজনীতিবিদ হয়, বরং তার চেয়ে ভালো নামকরা নেতা হতে পারে। ছেলেকে জোরও করেছেন, কিন্তু শোয়েব রাজি হয়নি। রাজনীতির মারপ্যাচ সে বোঝে না, আমিও অবশ্য বুঝি না, কিন্তু তাতে মন্ত্রী সাহেবের আফসোস নেই। তার দুশ্চিন্তা হেতু অন্য রাজনীতি না করুক, অন্তত অন্য কিছু করতে পারে শোয়েব। চাকরি ওর পোষাবে না, বাপ চাচাদের পৈতৃক ব্যবসায় জড়িত হতে পারে, অথচ সেসবের কিছুই না করে তার হতচ্ছাড়া পুত্রটি গান গেয়ে বেড়াচ্ছেন। কণ্ঠে সুর নেই, তালিম নেই, বেহুদা জায়গায় জায়গায় সঙ্গীতের নামে অত্যাচার করছে। তিনি পিতা হয়ে বহুদিন এই যন্ত্রণা সহ্য করেছেন, আর বরদাস্ত করতে পারবেন না। এবার হার্ড লাইনে যাবেন। আমি তার হবু বৌমা হিসাবে এইটুকু বার্তা যেন তার পুত্র মহোদয়কে পৌঁছে দেই, তাকে বুঝিয়ে দেই। মন্ত্রী সাহেবের সঙ্গে গোপন বৈঠক সারবার পর বিকেলে তার পুত্রের সহিত দেখা করলাম আমি। শোয়েব কি করে যেন জেনে গিয়েছে গোপন বৈঠকের কথা। তার তো চরের অভাব নেই, বোধ করি তারাই জানিয়েছে। মন্ত্রীপুত্রই জিজ্ঞেস করলো প্রথম। বলো, বাবা কি বলল? বলেছে তো অনেক কিছুই, কোনটা রেখে কোনটা বলবো। বাবা তোমাকে অপমান করেছে মাইশা? কোনো রকম আজে বাজে কথা? না না, অপমান কেন করবে? শুধু 1 কোটি টাকার একটা চেক দিয়ে বলেছে আমার ছেলের জীবন থেকে সরে যা তুই। আমার হাসিতে এবার বিভ্রান্ত হলো বেচারা, কিঞ্চিত রাগ নিয়ে বলল, তুমি একটা যাচ্ছে তাই মাইশা। খবরটা শোনার পর আমি কত টেনশনে ছিলাম জানো। বাবা মানুষটাকে আমি খুব দূরের লোক ভাবি, একজন কঠিন অভিভাবকের মতো। তার সাথে তো আমার এত সখ্যতা নেই যে তোমাকে দেখবার পর তার প্রতিক্রিয়া কেমন হবে আন্দাজ করব। আর তুমি এত ভাবতে হবে না তো। আপনার মন্ত্রী পিতা আমাকে খুব পছন্দ করেছেন, অনেকক্ষণ গল্প করলেন। ইনফ্যাক্ট দুপুরের খাবার জন্য জেদ করেছিলেন, আমি রাজি ছিলাম না, বুঝলেন? তাই? খুবই ভালো কথা। বিয়ের পাকা কথাও সেরে এলে নাকি? তা বলো তারিখটা কবে? আমি বর্ষে যে হাজির হয়ে যাব। দুজনেই হাসলাম এই কথায়। একটু পর মন্ত্রীপুত্র ফের শোধালো, বাবা সত্যি আর কিছু বলেনি? না, খুবই ক্যাজুয়াল কথাবার্তা হলো। কেন, তুমি কিসের আশঙ্কা করছিলে বলো তো? আমি সূক্ষ্ম চোখে পড়তে চেষ্টা করলাম ওকে। হালকা ধরনের কথাবার্তা, হাসাহাসির পরেও সে সহজ হতে পারছে না। কেন, এর সঙ্গে মন্ত্রীমশাইয়ের কোনো যোগসূত্র আছে? শোয়েব উসখুস করছিল। কিছু না? কিছু তো অবশ্যই। বলছো না কেন? বলা নিষেধ? আমি আগ্রহী হয়ে তাকালাম। ওকে দ্বিধান্বিত দেখালো, হয়তো ভাবছে আমাকে বলা যায় কি না। আমি হেসে মাথা নেড়ে বুঝলাম আমি আছি। তুমি আশ্বস্ত হও। কিছুটা সময় নিয়ে শুরু করলো। বাবা চান আমি রাজনীতিতে নাম লেখাই। অনেক দিন জোরও করেছেন, একসময় নানান প্রলোভন, একসময় হুমকি ধামকি, অনেক কিছুই করেছেন আমাকে এই পথে আনতে। আমি রাজি হইনি জানো। আমার কাছে এই পথটা খুবই নোংরা লাগে। রাজনীতিতে যে নেমেছে সে কখনোই বুকে হাত রেখে বলতে পারবে না শতভাগ সৎ ছিল। আমি সৎ এই দাবি করব না কখনো, কিন্তু যতটুকু আছি ততটুকু খোয়াতে স্বাদ হয় না। বিপক্ষ দলের আমি সঙ্গে ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি, কিছু হলেই নোংরা কাদা ছোড়াছুড়ি। আসলে রাজনীতি বিষয়টাই আমার ভাল লাগে না মাইশা। আই হেট দিস। ক্ষমতা পেয়ে গেলে তার দাপট তো আছেই, চাঁদাবাজি, একজনের নাম ভাঙিয়ে 10 জনের খাওয়া, জাস্ট অসহ্য লাগে আমার। আর একটা পলিটিশিয়ান কখনো তার ফ্যামিলিকে সময় দিতে পারে না জানো। আমার বাবা যে আমার কত দূরের মানুষ, বাসার বুয়াও বোধ হয় আমার পছন্দ বাবার চেয়ে বেশি জানে। আই থিঙ্ক when you are a politician and you really wanna serve your people, then you should not have a family. This is best. Unpopular opinion, maybe একটু কন্ট্রোভার্সিয়ালও, বাট আমার এটাই মনে হয় মাঝখানে ফ্যামিলি চলে আসলে উইকনেস আসে, স্বজনপ্রীতি আসে, দুর্নীতি হয়।
একটা পারফেক্ট ফ্যামিলি পার্সন হয়ে রাজনীতির মতো ধুরন্ধর স্থানে নিজেকে স্থলাভিষিক্ত করতে আমার বাদবে মাইশা। আই ওয়ান্না বি এ ফ্রি পার্সন, নো প্রোটোকলস, নো প্রেশার, বিং শোয়েব খান। আঙ্কেল বলেছেন আমায় এসব, কিন্তু রাজনীতি ছাড়াও তোমার করবার মতো অনেক কিছুই আছে। তোমাদের ব্যবসা আছে, সেখানে কাজ করতে পারো। আমি তো কাজ করছি মাইশা। আই এম এ প্রফেশনাল সিঙ্গার। 2টো মুভিতে প্লেব্যাক করেছি। হ্যাঁ, মুভি দুটো অত ভালো হয়নি। ভালো হয়নি না ফ্লপ? সুপার ডুপার ফ্লপ বলো। ওই হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আমার কি দোষ? আমি তো গেয়েছি ভালো, রেগুলার শো করি, টিভি প্রোগ্রামেও যাই মাঝে মাঝে। ডোন্ট ইউ থিঙ্ক এটা আমার প্রফেশন? আর রইল কথা ব্যবসার, তুমি জানো ওসব চাচারা সামলায়। আমি কোত্থেকে কি করব? অন্যের তাবেদারি করতে পারি না আমি। কেন ওসব বলছো? আমি কি বলবো? নিজের গান নিয়ে যে মন্ত্রীপুত্র সুপিরিয়র কমপ্লেক্সে ভুগছেন সেটা কি জানে সে? রাগ সামলাতে না পেরে খানিকটা উঁচু হয়ে উঠল আমার গলা। ওসব বলবো না তো কি শোয়েব? ভবিষ্যৎ ভাবনা আছে তোমার? বাপের অজস্র সম্পত্তি পেয়ে যাচ্ছ তো, তাই বাস্তবতা বুঝতে পারছো না। চোখের উপর পট্টি দিয়ে বসে আছো। চাকরি করো না, ব্যবসা করো না, বাপেরটা ছাড়া তোমার আছে কি? গানের নামে জনতার উপর অত্যাচার ছাড়া আর করো কি তুমি? আমার ভেতরে এত ক্রোধ জমা করা ছিল বোধ করি আমি নিজেও জানতাম না কোনোদিন। আজ আকস্মিক সবটা বেরিয়ে আসায় নিজেই চমকে উঠলাম। সেই সঙ্গে চমকালো মন্ত্রীপুত্র। তার চোখে অবিশ্বাস, বিস্ময়, রাগ আর অভিমান মিশ্র এক চাহনি। অবাক হয়ে বলল, আমি সত্যি খুব খারাপ গাই মাইশা। আমি মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিলাম। তার সঙ্গে এরকম বাজে ব্যবহার করা মানায় না আমার। এই ভালোবাসাহীন নিঃসঙ্গ জীবনে এত ভালোবাসা পাওয়ার পর তাকে কষ্ট দিয়ে কথা বলা শোভা পায় না আসলে। অপরাধী লাগলো নিজেকে। স্বর নামিয়ে ধীরে ধীরে বললাম, আমাকে ভুল বোঝো না শোয়েব। গানটা তোমার নেশা আমি জানি। তুমি গান খুব ভালোবাসো, কিন্তু কখনো ভেবে দেখেছো গানটা আসলেই তোমার সঙ্গে যায় কিনা? কখনো তালিম নিয়েছিলে ওস্তাদের কাছ থেকে? তোমার ভালো লাগার এই বিষয়টা নিয়ে কখনো পড়াশোনা করেছিলে? জানতে চেয়েছিলে এর গভীরের বিষয়াদি? মন্ত্রীপুত্র চুপ করে আছে। আমি বললাম, তোমার কণ্ঠে সুর নেই এ কথা আমি বলবো না, কিন্তু আমার মনে হয় তুমি তার সঠিক প্রয়োগ করতে পারছো না। তোমার সুর যে জানবার তুমি সেই জনরায় কাজ করছো না। তোমার সুর যে জনরায়, তুমি সেই জনরায় কাজ করছো না। শোনো, সবাই টুকটাক গান গায়, কিন্তু সবাই শিল্পী হয় না। আবার সব শিল্পীও একরকম যায় না, একরকম হয়ও না। এক একজন এক এক বিষয়ে পারদর্শী। কেউ রবীন্দ্রগীতি, কেউ নজরুল গীতি, কেউ আধুনিক বাংলা, কেউ লোকগান। রুনা লায়লা কিংবা সাবিনা ইয়াসমিনকে দিয়ে যত সুন্দর প্রেমের গান হচ্ছে, তাদেরও তো আয়ুব বাচ্চুর মতো গাইতে পারবে? ফরিদা পারভিন যেমন চমৎকার লালন গীতি গায়, তাকে দিয়ে তুমি পিওর কমার্শিয়াল সিনেমায় প্লেব্যাক করাতে পারবে না। উনি কি আইটেম সং গাইবেন? গাইলেও খুব একটা ভালো হবে না। তোমার প্রিয় জেমস সাহেবও নিজস্ব জনরা আছে। আমি জানি না আমার কথা তুমি বুঝছো কিনা, কিন্তু আমি চেষ্টা করছি। প্রতিটা শিল্পী শিল্পী হবার আগে স্ট্রাগল করে, ওস্তাদের কাছে গান শেখে। শিখতে শিখতেই তারা আবিষ্কার করে নিজেদের প্রতিভা আছে কোথায়। ভালো লাগা আর প্রতিভা যখন সংমিশ্রণ ঘটে, তখন একজন তার ক্যারিয়ারের সর্বোচ্চটুকু দিতে পারে। আমার মনে হয় তোমার একজন ওস্তাদের কাছে যাওয়া উচিত। তোমার সবটা শুরু থেকে শুরু করা উচিত। যদি সত্যি সত্যি গান ভালোবেসে থাকো, আই গেস নিজের ভালোবাসাকে গুরুত্ব দেওয়া দরকার। শোয়েব আমার কথা মনোযোগ দিয়ে শুনল, তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দিল না। আমি ওর কাঁধে হাত রাখলাম, আশ্বস্ত করতে কাঁধে চাপ দিয়ে বললাম, ভালো কিছু করার জন্য তোমাকে কষ্ট করতে হবে শোয়েব। কষ্ট বিনা কেষ্ট মেলে না, শুনেছো কখনো? সবটা শুরু থেকে শুরু করো। এই নতুন যাত্রায় আর কেউ পাশে থাকুক আর না থাকুক, আমি থাকবো। যদিও তোমার গানে আমার বিশেষ আগ্রহ নেই। পরিবেশটা হালকা হয়ে আসছিল। ব্রু নাচিয়ে শেষটুকু বলতেই মুখ গোছ করে ফেলল মন্ত্রীপুত্র। আচ্ছা। আমি হাসলাম। মাথার ভেতর দুষ্টুমি করবার ভূত চেপেছে তখন।
বললাম, আর একটা কথা মনে রেখো। কি? মন্ত্রীপুত্র আগ্রহী চোখে তাকালো। আমার ঠোঁটে তখনও হাসি। উচ্চতায় আমার চেয়ে লম্বা মন্ত্রীপুত্রের নাগাল পেতে পায়ের গোড়ার ভর করে দাঁড়াতে হলো। চেয়েছিলাম রোমান্টিক ওয়েতে 2 হাতে গলা জড়াবো, কিন্তু বাস্তবে হলো উল্টো। তার গলা অবধি পৌঁছাতে গিয়ে বাদরের মতো ঝুলতে ঝুলতে বললাম, আই লাইক ইউ আ লট। ইউ আর মেন্টালি স্টেবল, বাট সামহাউ দ্যাট জাস্ট মেক্স ইউ হটার। আমার কর্মকাণ্ড দেখে হেসে ফেলল মন্ত্রীপুত্র, চমৎকার ঝংকার তোলা শব্দ করে। আমি মুগ্ধ হয়ে তাকালাম। ইস, কি সুন্দর তার হাসিটা। আমার কথাকে সত্যিই খুব গুরুত্ব সহকারে নিয়েছে মন্ত্রীপুত্র। ওস্তাদ রেখে নিয়মিত তালিম নিচ্ছে। অহেতুক রাত বিরেতে অত্যাচারের গান গাওয়া আপাতত বন্ধ, তবে অন্য যন্ত্রণা শুরু হয়েছে। রোজ কাক ডাকা ভোরে মন্ত্রীপুত্র হারমোনিয়াম নিয়ে বসে আর উচ্চ স্বরে চেঁচায়, সারে গামা। সেই চিৎকারে এলাকার পাখিদের শান্তি বিনষ্ট হয়। কাকেরা কা কা রব তুলে পাখা ঝাপটাতে ঝাপটাতে উড়াউড়ি করে আকাশে। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে আমার। এরপরে সারা দিন মাথার ভেতরে ঝনঝন করে বাজে সেই সুর। আর অদ্ভুত সারগাম মন্ত্রীপুত্রকে বলে লাভ নেই। তার ফুলের মতন পবিত্র চরিত্র সম্পর্কে পাঠক ওয়াকিবল। আমার অনুরোধ অনুযোগ যে কিছুতেই তার যুক্তির কাছে ধোপে টিকবে না জেনেই আর কিছু বলি না। তবে লোকটার উন্নতি হয়েছে বলতে হবে। টিভি শোতে যায় না, কনসার্টও করে না। জিজ্ঞাসা করায় বলছিল, নিজের জন্য খুঁজে নেই আগে, তারপর দেখবে গান কাকে বলে। শুনছি চাচাদের সঙ্গে ব্যবসার খোঁজ খবরও রাখছে ভালোই। এর মধ্যে মন্ত্রীমশাইয়ের ইলেকশন হয়ে গেল। যথারীতি বিজয়ী। টানা 3য়বারের মতো সংসদ সদস্য এবং 2য়বারের মতো মন্ত্রী পদে অধীনস্থ হলেন আমার হবু শ্বশুর। যদিও মন্ত্রণালয় পাল্টে গেল, বাণিজ্য থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেলেন। তবে মন্ত্রী তো শোয়েব এ নিয়ে হেসেছে খুব। বাবা, এবার মন্ত্রী না হলে তুমি খুব বিপদে পড়তে। মাইশা, আমাকে এতদিন ধরে আদর করে ডাকা মন্ত্রী পুত্র শব্দটা বৃথা হয়ে যেত না। ভাগ্যিস সমাজ কল্যাণের ভাগটা পেয়েছিল বাবা। ইট ডাজন্ট ম্যাটার। ওয়ান্স আ মন্ত্রীপুত্র অলওয়েজ বি রিমেইন আ মন্ত্রীপুত্র। এখন তো বলবেই, অন্যকে কথার জালে ঘায়েল করা মাইশা ম্যাডাম যে ফেঁসে যাচ্ছেন। তার উপহাস আমি গায়ে মাখি না। সবার সব কথা গায়ে মাখতে নেই, বিশেষ করে মন্ত্রীপুত্রের মতো মেন্টালি আনস্টেবল বাট হটদের কথা তো একেবারেই নয়। আমার হালচাল সম্বন্ধে আসলে বলার কিছু নেই। দোকানদারি করছি ভালো মতোই। পাশের 2টো দোকান ভাড়া নিয়ে আমার ছোটোখাটো দোকানটাকে বাড়িয়ে নিয়েছি। লোকবল বাড়াতে হয়েছে। অনলাইনের পেজটারও গ্রোথ চমৎকার। সম্প্রতি 1 মিলিয়ন ফলোয়ারের মাইল ফলক ছুঁয়েছে। প্রতিদিন অন্তত 250 অর্ডার আসে। মন্ত্রীপুত্রের তো ধারণা আমি অতি শীঘ্রই পাক্কা বিজনেস ওয়েম্যান হয়ে যাব। এরপর তাকে ভুলে উড়াল দিব অন্য কোথাও। বেচারা অবশ্য টেনশন থেকে এ নিয়ে। সে যাক, প্রেমিকা নিয়ে একটু দুশ্চিন্তা, হারানোর ভয়, বিরহ চেতন কাজ না করলে প্রেম জমে। আদর্শ প্রেমিকার ন্যায় সদা একটু ভয় ভীতি থাকা আবশ্যক। মন্ত্রণালয়ে জাকিয়ে বসবাসদের মন্ত্রী সাহেব আমার মামা মামির তলব করলেন। শোয়েব আর আমার বিয়ের ব্যাপারে কথাবার্তা শুরু হলো। আমার যেখানে সমস্যা নেই সেখানে মামা মামির কোনো আপত্তি থাকবার প্রশ্নই আসে না। উপরন্তুর ছেলের পারিবারিক অবস্থা ভালো। এমন বিত্তশালী রাজনৈতিক পরিবার থেকে মানুষ দ্বিমতের ভাবনাই আসেনি বোধ করি। কয়েকদিনের মধ্যেই আমাদের দুজনের আংটি বদল হয়ে গেল। মন্ত্রীর ছেলে গায়ক সোহেব খানের বাগদান, প্রেস ট্রেস ডেকে হইচই অবস্থা। সোহেব এরই মধ্যে একটা সিনেমায় প্লেব্যাক করেছিল। সেই সিনেমাটা হয়েছে ব্লকবাস্টার।
রেকর্ড ব্রেক করা সাফল্য পাওয়ায় সিনেমার সব গান ফিরেছে লোকের মুখে মুখে। ভাবতেই পারছেন ভাইরাল হওয়ার যুগে এক সিনেমায় কেমন পরিচিত এনে দিয়েছে মন্ত্রীপুত্রকে। দেখতে সুন্দর, চমৎকার গান গাওয়া, আবার বাবা মন্ত্রী, হাজার মেয়েদের ক্রাশ এখন শোয়েব। সেই শোয়েবের বাগদানে হইচই তো পড়বেই। এত কিছুর মাঝে একটা ব্যাপার খুব মিস করি আমি, পুরনো মন্ত্রীপুত্রের সেই অভ্যাসগুলো, সেই জোর জবরদস্তি করে গান শোনানো, উল্টোপাল্টা সুরে সুন্দর গানগুলোর 12টা বাজানো। আই রিয়েলি মিস দ্যাম। শোয়েব ইদানিং এত ব্যস্ত, ওর মিউজিক্যাল অ্যালবাম, মিউজিক ভিডিও শুটিং নিয়ে আমার সঙ্গে দেখা করার ফুরসতই পায় না। অবশ্য আমিও যথেষ্ট ব্যস্ত থাকি। দিন শেষে দুজনেরই যোগাযোগ থাকে ফোন কলে সীমাবদ্ধ। এই তো গত পরশু থেকে শোয়েবের সাথে আমার কথা হয় না ফোনে। শুটিংয়ের কাজে সে গেছে থাইল্যান্ড। আমি যখন কল করি সে তখন কাজে মগ্ন। আবার যখন সে কল করে আমি ফাঁকা নেই। বাধ্য হয়ে টুকটাক টেক্সট দিয়ে রাখি। তাতেই উফ, কি এক যন্ত্রণা না। পরিশিষ্ট পাহাড় চূড়ায় দুজন বসে আছি। অবশেষে দীর্ঘ ব্যস্ততার পর এবার ছুটি মিলেছে। গতকাল সন্ধ্যায় ঘরোয়া পরিবেশে কবুল বলবার কাজ সেরে দুজনে উড়াল দিয়েছি একসঙ্গে। আপাতত কালকে বিদায় বলে মধুচন্দ্রিমায় নিয়েছে লম্বা ছুটি। বর্তমান অবস্থান সাজেক ভ্যালি। মেঘেরা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আমাদের। নিঃস্বর্গের মতোই মিষ্টি অনুভূতিতে সিক্ত মন। মন্ত্রীপুত্রের গায়ে চাদর ছিল একটা, সেটা দিয়ে আমাকে ঢেকে দিয়ে চুমু আঁকালো ললাটে। আমি হেসে কাঁধে মাথা রাখতেই মন্ত্রীপুত্র তার গিটারের টুংটাং আওয়াজ তুলে বলল, একটা গান শুনবে মাইশা? খুব রোমান্টিক মুডে আছেন নাকি মশাই? তা তো আছি। হানিমুনে একটু রোমান্টিক মুডে না থাকলে চলে? বউ রেখে চলে যাবে না আমায়? আমি স্মিত হাসলাম এবার। সে আবারও বলল, নতুন একটা সিনেমায় প্লেব্যাকের অফার পেয়েছি জানো। গানগুলো চমৎকার। একটাই তো নিজেই সুরই দিয়েছি আমি, দুর্দান্ত হয়েছে। শুনবে? আমি জানি লোকটা খুব করে চাইছে আমাকে গান শোনাতে, আমার কাছ থেকে একটু অ্যাপ্রিসিয়েশন পেতে, একটু উৎসাহ, একটু প্রেরণা নিতে। কিন্তু তাকে না জ্বালালে তো আমার শান্তি হয় না। তাই তার রোমান্টিক মুডের 12টা বাজিয়ে বললাম, আপনার গান শুনে মুডের গুষ্টি উদ্ধার করতে চাচ্ছি না। চুপ করে বসো, চুপ করে বসো তো। বেচারার মন খারাপ হয়ে গেল মুহূর্তেই। চেহারায় নামলো আষাঢ়িয়া মেঘের ঘন ঘটা। অবশ্য এই অবস্থাতেও মুখখানি দেখতে ভারী আদরে লাগলো আমার। হতাশ কণ্ঠে এসে অনুযোগ করলো, তুমি খুবই বদমাশ ধরনের মেয়ে মাইশা। জানবো না কেন, অবশ্যই জানি। তুমি খুবই বদমাশ ধরনের মেয়ে মাইশা। আমাকে জ্বালিয়ে কি মজা তুমি পাও বুঝি না। আমাকে একটু ইন্সপায়ার করলে ক্ষতি কি তোমার? সব সময় এরকম করো। আগে করলে মানা যেত, এখন সবাই আমাকে ভালো বলে। আমার সুর শুনতে চায় লাখো মানুষ ভক্ত। মেয়েরা পাগল আমার কণ্ঠের গান শুনে। সেখানে তুমি আমার সবচেয়ে পছন্দের মানুষ হয়েও, অথচ প্রতিটা ইন্টারভিউয়ে যখন আমাকে প্রশ্ন করা হয় আমার ইন্সপাইরেশনকে, হাসি মুখে বলি আমার ব্যক্তিগত নারী। জানো, জানবে কি করে? আমার মিডিয়া লাইফের সঙ্গে তো তোমার আড়ি কাটা। যোজন যোজন দূরত্বে থাকো। এমন ভাব করো যেন। কথা শেষ না করে অন্যদিকে তাকালো। বোঝা গেল বেশ মন খারাপ করেছে। আমি তবুও ঠোঁটে হাসি ধরে রাখলাম। যদিও মন্ত্রীপুত্র জানে আমি তার কোনো খবর রাখি না, কোনো ইন্টারভিউ শো দেখি না, কিন্তু কথাটা আদতে সত্যি নয়। তার প্রতিটা মুহূর্তের খবর আমার কাছে থাকে। প্রতি শো আমি দেখি, পত্রিকার পাতায় বেরোনো প্রতিটা ইন্টারভিউ আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। অথচ সবসময় মুখে বলি আমার সময় হয় না এগুলোর জন্য। আজও বললাম না। সব কথা আসলে বলতে নেই। ভালোবাসায় কিছু সিক্রেট থাকা দরকার। কোনোদিন যদি আমার এই সিক্রেট মন্ত্রীপুত্র জেনে ফেলে তবে সেটা তার দায়। আমি জানি তার কাছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হবে সেটাই। সবচেয়ে খুশিও হবে এতে। কিন্তু আমি তো বলতে চাচ্ছি না। মন্ত্রীপুত্র হঠাৎ করে ফিরে তাকাতেই দেখলো আমি মিটমিট করে হাসছি। এবারে রাগ করলো। আমি কিছু জানি না, তোমাকে শুনতেই হবে। এখন আমি গাইবই গাইব।
পরপরই টান দিয়ে আমার ওড়না কোনো হাতার সাথে পেঁচিয়ে নিয়ে গিটার হাতে নিল, যেন আমি চলে যেতে না পারি। অবশ্য যেতামও না, যথেষ্ট জব্দ হয়ে গেছে। আর নয়, মন্ত্রীপুত্র চোখ বন্ধ করে ঢিমে সুরে সুল তুলল কণ্ঠে। আমি চমকে উঠলাম, কারণ সেই প্রথম আমি তার কণ্ঠে সুর খুঁজে পেলাম। এক আশ্চর্য সুর, যে সুর আমার অবচেতন মন খুঁজে এসেছে সারা জীবন। আমার চোখে চোখ রেখে সে চমৎকার কণ্ঠে গাইতে লাগলো। গাইব না আর কোনো গান তোমাকে ছাড়া, লিখব না আমি আর তুমিহীনা কবিতা।